তো আজকের বিশেষ আয়োজন যেটা হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য, বাট এই ক্লাসটি কিন্তু শুধুমাত্র ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য না, ইনফ্যাক্ট তাদের জন্য ডিরেক্টলি কাজে লাগবে। বাট আমরা যারা ইংলিশকে ইমপ্রুভ করতে চাই, আমরা যারা আমাদের ইংলিশটাকে একটা অ্যাডভান্সড লেভেলে নিয়ে যেতে চাই, আমরা অনেক কঠিন কঠিন ভোকাবুলারি শিখতে চাই, কঠিন কঠিন গ্রামার শিখতে চাই, তাদের জন্য কিন্তু এই ক্লাসটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, রাইট? ওকে, সো আমরা একটু শেয়ার দিয়ে দিই সবার জন্য। প্লাস তোমরা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট প্রত্যাশী, তোমরা যে কাজটা করো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। এখন থেকে প্রতি বুধ, বৃহস্পতি, শুক্র 3 দিন আমি 7:30 থেকে ক্লাস শুরু করবো। হ্যাঁ, মোটামুটি 1 ঘন্টার মতো একটা ক্লাস হবে। সো আমি একটু নিজে শেয়ার দেবো ফার্স্ট অফ অল, অ্যান্ড দেন তোমরাও কি করবা সেখানে একটু অংশ নিবা। হ্যাঁ, ওকে, সো আমি কিছু শেয়ার দিয়ে নিচ্ছি, তোমরাও একটু আমার সাথে জয়েন করো এই শেয়ারে। Okay, so I'm just going to read some of your comments. এটা সাউন্ড আসে কেন? So আমরা শুরু করব, বাট যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ক্লাসটা সবার জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট, বিকজ today we are going to learn quite a lot of things from this class and you all are going to be equally benefited. হ্যাঁ, ওকে, সো আমি একটু দেখি আমার স্টুডেন্টরা অনেকদিন ধরে আমার সাথে কথা হয় না, সালাম দিয়েছে আমাদের রেশমা, তারপরে হচ্ছে ইউ লুক সো গর্জিয়াস, রাকিবুজ্জামান, থ্যাংক ইউ, ভালো একটা কমেন্ট করছেন, শুরুতে পজিটিভিটি। হ্যাঁ, হাউ আর ইউ স্যার? আলহামদুলিল্লাহ, ফাইন। তারপর হচ্ছে সালাম দিয়েছে হুসাইন, সালাম ক্লিয়ার না, এখন মনে হয় ক্লিয়ার, এটা আগের 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 কথা। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া, এখানেও চলে আসলাম। ও পলাশ, কিশোর বাতায়ন থেকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ পলাশ, তোমার ফ্রেন্ডদেরকেও তুমি ইনভাইট করো যাতে সবাই মিলেমিশে আজকে ক্লাসটি আমরা উপভোগ করতে পারি। হুম ভাই, আপনার কথা শুনে কিশোর বাতায়ন থেকে চলে এসেছি। শাহিদ মিয়া, রাইট? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। ওকে ওকে, তাহলে আমরা যেটা হচ্ছে যে জিনিয়া সালাম দিয়েছে, অনেক দিন পর জিনিয়া তোমাকে দেখলাম। তারপরে মৌসুমী, বুদ্ধি বান্ধবী, হ্যাঁ, একটা বরিশাল আর একটা কি ঢাকার মিরপুর। ওকে, তারপরে আরো সালাম দিচ্ছ। ওকে, ফাইন। সো তোমরা তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো, সো দ্যাট আমরা কি করতে পারি, ইকুয়ালি এটা স্টার্ট করতে পারি অ্যান্ড উই ক্যান এনজয় ইট। হ্যাঁ, সো টু বি অনেস্ট তোমাদের জন্য আজকে অনেক ধরনের ব্যবস্থা আছে, তো আমি একটু আগেই দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে এখানে মানে স্লাইড চালাবো, অ্যান্ড যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় সেটার জন্য কি আছে, আমাদের বিশেষ ব্যবস্থা আছে, আমি তোমাদেরকে বোর্ডে লিখে লিখে কি করব, বুঝাবো। হ্যাঁ, সো অল টুগেদার ইটস আ গুড প্রিপারেশন আই বিলিভ। ওকে, তো আমরা এখন স্লাইডের মধ্যে আসতেছি। হ্যাঁ, সো চলো আমরা শুরু করি আজকের ক্লাস। সো আজকে ক্লাস 1, আমরা হয়তো অনেকগুলো ক্লাস নেব, এটা 20টা 30টা পরীক্ষার আগ পর্যন্ত, প্রায় 3 মাসের একটা এপিসোড হবে এখানে। তো আজকের এই প্রথম ক্লাসে তোমাদেরকে আমি শেখাবো সেন্টেন্স কারেকশন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। যে তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, ফর এক্সাম্পল সি ইউনিট অফ ঢাকা ইউনিভার্সিটি অর বি ইউনিট অফ ঢাকা ইউনিভার্সিটি অর এনি আদার ইউনিভার্সিটি ইন দ্য কান্ট্রি, অথবা এই ইউনিট, হ্যাঁ, যেখানে ইংলিশটা কম্পালসরি, বুয়েট মেডিকেল, হোয়ার এভার ইউ ওয়ান্ট টু গো, তোমাদের কিন্তু ইংলিশ টেস্ট আছে। আর এখানকার ইংরেজিটা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইংরেজিটা আমাদের যে একাডেমিক ইংলিশ, বিশেষ করে এসএসসি এইচএসসি, তার থেকে অনেক ডিফারেন্ট হয়। হ্যাঁ, এটা একটু কঠিন হয় সোজা কথা বলতে গেলে। সো আমরা যারা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম এক সময়, তো একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে এখানে বিস্তারিত পড়ে তুমি চান্স পাবা না, তোমাকে কি করতে হবে, টেকনিক খাটাইতে হবে। মানে তোমাদের সেই টেকনিকগুলো আমি শেয়ার করবো, যে যখন আমি ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছিলাম, তখন আসলে আমি বা আমরা আমার ফ্রেন্ড সার্কেলরা অনেক টেকনিক ফলো করতাম। হ্যাঁ, নিজেরা অনেক টেকনিক তৈরি করতাম। তাই আমি ভাবলাম যে হ্যাঁ, আমি আইএলটিএস ট্রেনার, বাট তোমাদের সাথে কেন এই টেকনিকগুলো শেয়ার করব না, যাতে তোমরাও কি করতে পারো, ইংলিশে অনেক অনেক বেশি স্কোর তুলে
তোমার কাঙ্ক্ষিত সাবজেক্টটা পেতে পারো। আর বেশিরভাগ তো ফেলই করে আসে ইংরেজিতে, হ্যাঁ। সো এই ফেলটাকে আমরা যেন একটু রোধ করতে পারি। সো সেজন্য নির্ঝর এডুকেশনের পক্ষ থেকে এবং আমি নির্ঝরের পক্ষ থেকে তোমাদের সবার জন্য আমরা এই ক্লাসগুলো আমরা এপিসোড ভাগ করব। একদিন আমরা ভোকাবুলারি পড়বো, একদিন আমরা গ্রামার পড়বো, একদিন আমরা স্পেলিং পড়বো, এরকম করে করে আমাদের বিভিন্ন ভাগ থাকবে। বাট টুডে বিকজ দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস, I'm going to teach sentence correction, grammar and vocabulary. And স্ট্যান্ডার্ডটা হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে ইংলিশটা আসে ঠিক এক্স্যাক্টলি আমরা সে কাজটা করব, রাইট? তাহলে আমরা শুরু করে দেই আমাদের আজকের সেশন। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতেই থাকো, শেয়ার দিতেই থাকো, আর আমরা আমাদের ক্লাস চালিয়ে যেতেই থাকি, হ্যাঁ। তো চলো দেখি ফার্স্ট অফ অল তোমাদের জন্য কি অপেক্ষা করছে। ওকে, সেন্টেন্স কারেকশন চ্যালেঞ্জ। So the first thing I'm gonna do is to put you into challenges. It means I'm gonna give you some wrong sentences, the way your test makers or the question makers will put you into challenges, right? তো ওই রকম রিয়েল টেস্ট স্ট্যান্ডার্ড আমরা কি করব, কিছু কোয়েশ্চেন তোমাদেরকে আমি চ্যালেঞ্জ হিসেবে দেব, এন্ড তোমরা কি করবা, এ বি সি ডি চারটা অপশন থাকে, যে কোনো একটা অপশন আনসার হিসেবে নিবা, আমরা বিজয়ী ঘোষণা করব, এন্ড দেন আমি কি করব, তোমাদেরকে ওই গ্রামারটা বা ওই ভোকাবুলারিটা একেবারে হাতে কলমে ধরে ধরে বুঝিয়ে দেব, ঠিক আছে? সো প্রথমে তোমরা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হও, এবং তোমরা প্রস্তুত আছো কিনা আমাকে শুধু বলো যে ইয়েস ভাইয়া আমরা প্রস্তুত। ওকে, ফাইন। একটা সেকেন্ড, one second guys, just starting. ওকে, চলো তাহলে প্রথম চ্যালেঞ্জ শুরু হয়ে যাক তোমাদের সাথে আজকে। খেয়াল করো সবাই, আগে কোশ্চেনটা বুঝো। দ্য অ্যাপোস্ট্রফি, তোমরা অ্যাপোস্ট্রফি জানো তাই না? অ্যাপোস্ট্রফি বলে না, আমরা অ্যাপোস্ট্রফি এস বলি সবসময়, হ্যাঁ। অ্যাপোস্ট্রফিটা এটা যদি উল্টা হয়ে গেছে, এটা আমরা স্লাইড বানাতে গিয়ে উল্টা হয়েছে, আমি সোজা করার চেষ্টা করছিলাম, হয়নি। সো অ্যাপোস্ট্রফি তোমরা চিনো, হ্যাঁ, যেমন রহিমস ব্রাদার। দ্য অ্যাপোস্ট্রফি ইজ প্লেসড কারেক্টলি, মানে এখানে আমি চারটা অপশন দেব, এবং এই চারটা অপশনের মধ্যে এ বি সি ডি কোন অপশনে সঠিকভাবে অ্যাপোস্ট্রফির ইউজটা করা হয়েছে। সো অ্যাপোস্ট্রফি মানে কি, একটা ওই যে উপরে কমা থাকে, তাই না? তাহলে খেয়াল করো কোন বাক্যে সঠিকভাবে অ্যাপোস্ট্রফিটা ইউজ করা হয়েছে। তো তোমাদেরকে আমি একবার বুঝিয়ে দেই। এইতে বলা হয়েছে মাই প্যারেন্টস হোম ইজ ইন ওয়ান অফ দ্য টাউনস পশ এরিয়াস। বাংলাটা হচ্ছে এটার যে আমার প্যারেন্টসের বাসা হচ্ছে কোথায়, যে শহরের একটা পশ এরিয়ায়। পশ মানে হচ্ছে খুব ধনাঢ্য, হ্যাঁ, খুব ধনাঢ্য একটা এরিয়াতে আমার প্যারেন্টের কি বাসা অবস্থিত, বা তারা সেখানে থাকে। তাহলে দেখো এখানে একটা কি আছে, এস এর পূর্বে অ্যাপোস্ট্রফি আছে, আবার এখানেও কি টাউনে এন এর পর এস এর পূর্বে কি আছে, অ্যাপোস্ট্রফি আছে। সো এটা কারেক্ট কিনা। তারপরে হচ্ছে বিতে কি আছে, দেখো মাই প্যারেন্টস, এখানে অ্যাপোস্ট্রফি চলে গেছে কোথায়, এস এর পরে। হোম ইজ ইন ওয়ান অফ দ্য টাউনস, এখানে আবার ওই আগের মতোই আছে। পশ কোথায়, এরিয়াস। এখানে আছে মাই প্যারেন্টস, এখানেও কিন্তু প্রথমটার মতো, এখানেও দুইটা সেম, হ্যাঁ, প্যারেন্টস, এখানে হচ্ছে কি টাউনস, অনেকটা একই রকম দেখা যাচ্ছে, হ্যাঁ। মাই প্যারেন্টস হোম ইজ, এখানেও বিয়ের মতো প্রথমে, কিন্তু এখানে পার্থক্য আছে, খেয়াল করো, এখানে টাউনস এর পরে অ্যাপোস্ট্রফি দেয়া আছে। তো আমি যেটা দেখতে পাচ্ছি এখানে এই আর সি দুটো একই রকম, তার মানে হচ্ছে এখানে কোনো হয়তো বা গলদ হয়েছে, হ্যাঁ, আমরা এটা টাইপ করতে গিয়ে। তো তোমরা এ বা সি যে কোনো একটা সেমই হবে আমি ধরে নেব, বি ডি এটা একটু আলাদা, হ্যাঁ। তাহলে তোমরা একটু এই যে এ বি সি ডি, এখানে যে চারটা অপশন দেওয়া আছে, কোন অপশনটা তোমার কাছে আনসার মনে হচ্ছে, হ্যাঁ, মানে সঠিকভাবে অ্যাপোস্ট্রফিটা কোথায় ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো আমি একটু দেখি তোমাদের কমেন্টগুলো। সবাই কমেন্ট করো, এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি আমরা রাইটিং এ অ্যাপোস্ট্রফির ইউজ ভুল করি, হ্যাঁ। বলার সময় তো আর সমস্যা নেই, কিন্তু রাইটিং এ আমরা ভুল করি। তো সেটা কিভাবে হবে সেটা দেখতে হবে আমাদের। ওকে, আমি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ সেই লেভেলের কমেন্ট শুরু হয়ে গেছে। আমাদের রাস দাস বলেছে এই, তারপরে হচ্ছে কি বলেছে, সৈকত বলেছে এই,
দেন হচ্ছে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এটা অপশনটা একটু বড়, তো এই জন্য ক্লিয়ারলি দেখতে পাওয়াটা একটু টাফ, বাট তারপর একটু জুম করার চেষ্টা করো তো। তো আমরা পরবর্তীগুলো আবার ঠিক আছে, জুম হয়েছে। আচ্ছা ফাইন, এখন দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা। তারপরে হচ্ছে কি ক্লিয়ারলি দেখা যায় না, এটা অনেকের এই ছিল। হ্যাঁ হ্যাঁ, এবার দেখো তোমরা দেখতে পাবা, দেখো ইয়েস ইয়েস ঠিক আছে। তারপরে অনেকে রনি দিয়েছে এই, রনি আবার এ দিয়েছে, সালে দিয়েছে এই। একই ব্যক্তি এতবার কমেন্ট করলে তো ঝামেলা, আমি বাকিদের কমেন্ট খুঁজেই পাই না। হ্যাঁ আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের অনাসিস, হ্যাঁ কিশোর বাতানো, তুমি বলেছো এ, তারপরে শহীদ বলেছো এ, আকাশ এ দিয়েছে, তারপর আনসার এ অথবা সি, মানে আমি বেশিরভাগই এ দিয়েছে, সি দিয়েছে আমাদের প্রান্ত, তারপরে বি দিয়েছে পারভিন, তারপরে ইউসুফ দিয়েছে এই, তারপরে এই দিয়েছে আমাদের রনি, এঞ্জেল। ওকে ফাইন, তোমরা এভাবে অনেকেই এ বি সি ডি অনেক কমেন্ট করছো, ফাইন ফাইন ফাইন। তো আমি সবগুলো কমেন্ট হয়তো পড়তে পারবো না, বাট তোমরা কমেন্ট করা থামাবে না, হ্যাঁ আমি পরে এগুলো দেখে নেবো, কারণ আমার মেইন কাজ হচ্ছে তোমাদেরকে বুঝিয়ে দেয়া, রাইট। তাহলে এই চারটা বাক্যের কোন বাক্যে সঠিকভাবে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে, এটা ছিল আমাদের কোয়েশ্চেনে। এটা অলরেডি ইউনিভার্সিটির একটা ভর্তি পরীক্ষায় এসেছিল, সেই কোয়েশ্চেনটাকে আমি হুবহু নিয়েছি। তো এখন আমরা যে কাজটা করব, তোমরা তো বেশিরভাগ এ দিয়েছো, কেউ কেউ এটাকে বি দিয়েছো, কেউ কেউ সি, এ সি একই জিনিস, আর ডিও দু একজন দিয়েছো আমি দেখলাম। হ্যাঁ, তাহলে এখন প্রশ্ন হলো তোমরা কে কে জয়লাভ করেছো, আমি কিন্তু সেটা দেখতে চাই। হ্যাঁ, তো চলো দেখি এইটার আনসার এ বি সি ডি কি হবে কি হবে। হ্যাঁ, তো শুরু করলাম আমরা 1 2 3 দিয়ে। চলো, we are gonna see the correct answer, A, B, C নাকি D? হ্যাঁ, yes, the correct answer is B. হ্যাঁ, my parents, অর্থাৎ এস এর পরে অ্যাপোস্ট্রফি হবে, হোম ইজ ইন ওয়ান অফ দ্য, কি বলে, ওয়ান অফ দা দুইবার চলে আসছে না, ওয়ান অফ দ্য টাউনস পশ এরিয়াস। কি হবে বলো তো, ওয়ান অফ দ্য টাউনস পশ এরিয়াস। এক সেকেন্ড, ওকে, তাহলে দেখো মাই প্যারেন্টস হোম ইজ ইন ওয়ান অফ দ্য টাউনস পশ এরিয়াস। ওকে, তাহলে পশ এরিয়াস মানে কি, ধনাঢ্য এরিয়া, একটা ধনাঢ্য এলাকায় আমার প্যারেন্টের বাসা অবস্থিত, বা তারা সেখানে থাকে। তাহলে তোমরা কিন্তু বেশিরভাগই খেয়াল করো, আমি বলবো 90% অফ ইউ হ্যাভ আনসার্ড এই। তার মানে তোমরা কি করেছো, প্যারেন্টস, তোমরা আমাকে বোঝাতে চেয়েছো যে আনসারটা কি হবে, তোমরা আমাকে বোঝাতে চেয়েছো আনসারটা এটা হবে, অর্থাৎ মাই প্যারেন্টস, অর্থাৎ এস এর আগে কি হবে, অ্যাপোস্ট্রফি হবে, ঠিক আছে। অথচ আনসারে হলো কি এস এর পরে অ্যাপোস্ট্রফি হয়েছে। নাও ওয়াই, তাই না, কারণটা কি, আমাদের সবার সেই কারণটা জানতে হবে, ওয়াই। হ্যাঁ, ওয়াইটা কি, এই ওয়াইটা তোমাদেরকে আমি এখন বোঝাবো হচ্ছে বোর্ডে এসে, দেখো। ওকে, আজকের পর থেকে জীবনও এটা আর ভোলা যাবে না, আমি তোমাদেরকে যেভাবে শেখাচ্ছি, হ্যাঁ একেবারে ভোলা যাবে না। তোমরা রাইটিং, আমি যখন তোমাদের খাতা চেক করি, এটা ভুল করা যাবে না। তো কি হলো দেখো, আমি তোমাদেরকে এটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে দুইটা জিনিস বলি। হ্যাঁ, ধরো কি বললাম, টিচার্স রুম, আরেকটা হচ্ছে টিচার্স রুম। জাস্ট বাংলাটা জানলেই হয়ে যায়। হ্যাঁ, এটার বাংলা হচ্ছে শিক্ষকের রুম। কি বলতো, শিক্ষকের রুম। অর্থাৎ যখন অ্যাপোস্ট্রফিটা, যখন তোমরা কি করবা, এই অ্যাপোস্ট্রফিটা এস এর পূর্বে দিবা। হ্যাঁ, যখন কোথায় হবে, এস এর পূর্বে যখন কি হবে, অ্যাপোস্ট্রফি হবে, তখন এটা দ্বারা একজনকে বুঝাবে। তাহলে কি হলো, শিক্ষকের রুম। কি বলতো, শিক্ষকের, কয়জন শিক্ষক, একজন। অতএব কি হবে বলতো, আমাদের অ্যাপোস্ট্রফি হবে এস এর পূর্বে। আর এইটা অর্থ হচ্ছে, দেখা যাচ্ছে তো না, শিক্ষকদের রুম। কি বলতো, শিক্ষকদের রুম।
অর্থাৎ শিক্ষকের রুম মানে কি? একজন শিক্ষকের রুম। আর শিক্ষকদের রুম মানে কি? শিক্ষকদের রুম মানে কি? শিক্ষকদের রুম মানে হচ্ছে অনেক শিক্ষক। ধরো তোমাদের একটা টিচারদের রুম আছে না, অনেক শিক্ষক যদি থাকে তাহলে আমরা কি বলবো? শিক্ষকদের রুম। আর যখন তোমরা দের বলবা, দের প্লুরাল বলবা, বহুবচন বলবা, তখনই অ্যাপোস্ট্রফিটা চলে যাবে কোথায়? এস এর শেষে। মনে থাকবে? আচ্ছা। অর্থাৎ সিঙ্গুলার হলে এস এর আগে আর প্লুরাল হলে এস এর পরে। আর আরো সহজ করে দেই, বাংলায় ব্যাপারটা কি হবে? বাংলায় হবে যখন তুমি বলবা এর, এই এর মানে হলো এস এর আগে অ্যাপোস্ট্রফি। আর যখন বলবা কি দের, তখন হবে কি? এস এর পরে অ্যাপোস্ট্রফি। মনে থাকবে? দেখো একদম পানির মতো সোজা। তাহলে এর হলে যেমন শিক্ষকের, এজন্য হয়েছে কি? এস এর পূর্বে। আর দের, দের, হ্যাঁ, মানে শিক্ষকদের প্লুরাল, এজন্য হয়েছে কি বলতো? এস এর পরে। যেমন আমি বললাম, আমরা বলি না যে এটা কি বলে? এটা সজীবদের বাসা। কি বলতো? এটা সজীবদের বাসা। There was a paper. Yeah, I got it. ওকে গাইস, খেয়াল করো তোমরা সবাই যে আমি যদি বলি যে সজীবে, এটা হচ্ছে সজীবের বাসা। কি? সজীবের বাসা। তাহলে সজীবের বাসা কি হবে? সজীবস হাউস। কিন্তু নর্মালি আমরা বলি কি? এটা সজীবদের বাসা। কি বলি? সজীবদের বাসা। এটা নির্ঝর ভাইয়াদের বাসা, বা এটা নির্ঝর ভাইয়ার বাসা, হ্যাঁ, বা নির্ঝর ভাইয়াদের বাসা। তুমি সজীবদের বাসা, তাহলে হয়ে যাবে কি? সজীবস হাউস। ঠিক আছে? তার মানে সজীবের বাসা, সজীবদের বাসা। আর যদি বলি নির্ঝর ভাইয়ার বাসা আর নির্ঝর ভাইয়াদের বাসা, তাহলে কি হবে বলতো? তাহলে এটাও বুঝিয়ে দিই আমি। তাহলে নির্ঝর ভাইয়ার বাসা, ভাইয়ার বাসা কি? আমার নামের বানান ঠিক আছে কি? ভুলে গেছি মনে হয়। হ্যাঁ, আচ্ছা, নির্ঝর, আচ্ছা আমি এভাবে লিখি, VAIYAS, নির্ঝর ভাইয়াস বাসা। আর নির্ঝর ভাইয়াদের বাসা কি হবে? এখানে অ্যাপোস্ট্রফি হবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের এক কথা, সেটা হচ্ছে এর হলে আগে, এস এর আগে। আর কি হয় বলতো? যদি এর না হয়ে দের হয় তাহলে কি? পরে হয়। ওকে ফাইন। তাহলে তোমরা এটা বুঝেছো কি না? আমাকে একটু কমেন্ট করো। নির্ঝরস হাউস, নির্ঝর ভাইয়াস হাউস লেখো। আচ্ছা, তারপরে এবার মজার ব্যাপারটা আরো হয়েছে, খেয়াল করো, তোমাদেরকে বলছি। এবার তোমরা বলতে পারো যে ভাইয়া তাহলে এইটা কিভাবে হইলো? ওই আনসারটা প্যারেন্টস। হ্যাঁ, এখানে কি বলেছে দেখো, আমি যদি তোমাদেরকে পেছনে নিয়ে যাই। মাই প্যারেন্টস হোম ইজ ইন ওয়ান অফ দ্য টাউনস কি পশ এরিয়াস, তাই না? এখন খেয়াল করো, আমি তোমাদেরকে একটু বলি। এখানে আরো একটা জিনিস তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, খেয়াল করো। there are two words basically, একটা হচ্ছে parent আর একটা হচ্ছে parents। মনে থাকবে? শোনো, তুমি যদি বলো, শুধু বলো parent, তাহলে এটা হচ্ছে বাবা অথবা মা। শুধু যদি এস না বলি, আমি যদি বলি she is my parent, it means she is my mother। আর যদি বলো he is my parent, it means he is my father। মনে থাকবে? অর্থাৎ এস যোগ না করলে আইদার ফাদার অর মাদার, যে কোনো একজনকে বোঝায়। আর যদি তুমি এস যোগ করো, প্যারেন্টস বলো, যেটা আমরা সবসময় বলি, এই প্যারেন্টস মানে হচ্ছে বাবা ও মা, দুইজন। হ্যাঁ, দুইজনকে যদি আমরা একসাথে বলি, বাবা এবং মা, এটাকে আমরা বলি প্যারেন্টস। এবার মাথায় রাখবা যে কেন এখানে প্যারেন্টস হলো। কারণটা কি বলতো? আমি কি বলেছি? প্লুরাল হলে সবসময় কি হবে? অ্যাপোস্ট্রফিটা হবে এস এর পরে। কারণ এখানে তো আমার বাবার বা, এখানে কিন্তু আমার বাবার বা মায়ের বাসা না, আমার বাবা মায়ের উভয়ের বাসা। মানে আমার বাবা মায়ের বাসাটা হচ্ছে কোথায়? শহরের একটা মানে খুব ধনাঢ্য এলাকায়। হ্যাঁ, তাহলে এখানে খেয়াল করো, প্রশ্ন হলো পরেরটা কেন কি হলো। দেখো, মাই প্যারেন্টস হোম ইজ ইন ওয়ান অফ দ্য টাউনস পশ এরিয়াস, মানে
অনেকগুলো শহরে কি আছে, পশ এরিয়া আছে। যেমন ধরো ঢাকায়, ঢাকায় পশ এরিয়া আছে, ধরো গুলশানে হতে পারে, ধানমন্ডি হতে পারে, ঠিক আছে। তো এইভাবে বনানী হতে পারে, নিকেতন হতে পারে। সো দেয়ার আর লট অফ পশ এরিয়াস, তাই না? তাহলে এই পশ এরিয়ার সবগুলাই না একটাই, মানে মাই প্যারেন্টস হোম ইজ ইন ওয়ান অফ দ্য টাউনস পশ এরিয়াস, মানে অনেকগুলো পশ এরিয়ার একটা টাউনে থাকে। সো একটা যেহেতু টাউন বোঝাচ্ছে, অতএব একটা টাউনের ক্ষেত্রে কি হয়, একটা হলে কি হয়, একটা মানে এর শহরের, শহরদের না তো শহরের, অতএব এখানে হয়েছে কি এস এর পূর্বে। তাহলে মনে থাকবে সবসময়, আজকে থেকে তোমরা কি বুঝলা, সেটা হচ্ছে যে অ্যাপোস্ট্রফিটা আমরা কখন ইউজ করব, সেটা হচ্ছে যখন এর বুঝায় একজন, তখন হবে এস এর পূর্বে। আর যখন দের বুঝাবে, দের বুঝালে কি হয় বলতো, এস এর পরে। ওকে, আর এখানে ব্যাখ্যাটা কি, এখানে যেহেতু প্যারেন্টস নিজে একটা প্লুরাল, আর প্লুরালে সবসময় কি হবে, এস এর পরে অ্যাপোস্ট্রফিটা হবে। ওকে, আজকের পর থেকে শুধু তোমার ভর্তি পরীক্ষা না, তোমার জীবনের কোনো জায়গায় আর ভুলবা না। হ্যাঁ, এখন এটা ক্রিস্টাল ক্লিয়ার কিনা আমাকে জাস্ট কমেন্ট করো। হ্যাঁ, অনেক ভালোবাসার সাইন দিচ্ছে, হ্যাঁ ভালোবাসায় আপ্লুত হয়ে যাচ্ছি আমি। নাও ইটস ক্লিয়ার। ওকে, আর জীবনে ভুলবা কি না, এটা হলো তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা, আর যারা ভুলবেন কি না, যারা একটু বয়স্ক মানুষ। হ্যাঁ, আমি বলছি ভুলবা কি না, একজনকে ইয়েস বুঝছি। ইয়েস, ক্লিয়ার ক্লিয়ার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ইয়েস ভাই, ক্লিয়ার। তো আমি এই ক্লাসটা এমনভাবেই নেব যে ভর্তি পরীক্ষায়ও 100% উপকার হবে। তুমি আমার সবগুলো ক্লাসে জয়েন করবা, তুমি ভর্তি পরীক্ষায় মিনিমাম ইনশাল্লাহ 30-এর মধ্যে 20 পাবা, এটা একদম বলে দিলাম, ঠিক আছে। ও, এখন নতুন মার্কিং ক্রাইটেরিয়া অনুযায়ী আবার রাইটিংও আছে। হ্যাঁ, তো শুধু 20 বললে হবে না, আর অন্য সবকিছু মিলিয়ে আর বাড়ছে। তো আমি তোমাদের প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, আর অন্য রাইটিং, ট্রান্সলেশন, সব কিছুর মধ্যে কিন্তু ক্লাস নেব, ঠিক আছে। সব কোনো টেনশন নাই। চলো এবার আমরা পরবর্তী চ্যালেঞ্জে চলে যাই। নো স্যার, নেভার এভার, মানে জীবনও ভুলবা না। ভেরি গুড, ইউ আর রিয়েলি ফানি ম্যান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তাহলে এবার আমরা পরবর্তী চ্যালেঞ্জে চলে যাই। পরবর্তী চ্যালেঞ্জটার জন্য আমরা সবাই প্রস্তুত? ও, ওয়াই দিয়ে আমি তো ব্যাখ্যা দিয়েছিলাম, শিক্ষকের রুম, টিচার্স আর শিক্ষকদের রুম। হ্যাঁ, শেষ। ওকে, ফাইন। তাহলে এইবার আমরা দ্বিতীয় চ্যালেঞ্জে চলে যাচ্ছি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, চুজ দ্য কারেক্ট অপশন। সো আই এম গোনা গিভ ইউ 4 অপশনস এন্ড ইউ হ্যাভ টা, গতকাল কিশোর বাতায়নে শিখিয়েছিলাম হ্যাভ টা, এন্ড ইউ হ্যাভ টা সিঙ্গেল আউট দ্য কারেক্ট অপশন। ওকে, এখন বলো সিঙ্গেল আউট মানে কি? সিঙ্গেল আউট মানে একটাকে বের করা। ওকে, এটা একটা গ্যাপ কোয়েশ্চেন, খেয়াল করো। হ্যাড ইউ স্টাডিড মোর অ্যান্ড মোর, ইউ ড্যাশ বেটার ইন দ্য এক্সাম। ওকে, এবার অপশনগুলো আমি দেই, দেখো। Had you studied more and more, you would do better in the exam, you did better in the exam, you would have done better in the exam, or you would have been doing better in the exam. তাহলে A B C D কোনটা হবে आंसर? হ্যাঁ, এটা তো দেখা যাচ্ছে ঠিকমতো, রাইট? ওকে, তাহলে তোমরা দ্রুত কি করো, অপশনটা নিয়ে নাও। হ্যাঁ, গুড। আমাদের প্রান্ত বলেছে সি হবে, মোহাম্মদ বলেছে সি হবে, তারপরে জনি ইসলাম বলেছে ডি হবে, ডিড বলেছে আমাদের ইউসুফ, তারপরে হচ্ছে শফিউর বলেছে উড হ্যাভ ডান হবে, রাকিব হোসেন বলেছে সি হবে। ওকে, তারপরে রহমান সি, রিতা সি, তারপরে হচ্ছে কি বিভা, সবই একই লাগে। আচ্ছা, তারপর তুমি একটা অপশন দিয়েই দাও। তারপরে হচ্ছে কি রাজদাস সি হবে, ডিড বলেছে হাসান, রহমান তুমি বলেছো কি সি, তারপরে সি বলেছে জহিরুল, সি বলেছে উম্মি। স্যার সিলেট আইএলসে ভর্তি হতে চাই। আচ্ছা, সিলেট আইএলসে কেমনে ভর্তি হবা? আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে পরে কথা হবে। তারপরে রাজিন সালে, রাজিন সালে তুমি ক্রিকেটার নাকি? তারপরে সি তারপর কি হিমাল লিখেছে সি ডি। তারপরে আমাদের রাফা লিখেছে এই রাফা, তোমার ফ্রেন্ড গুলোরে সব নিয়ে আসো। হ্যাঁ, সবগুলোরে মেনশন দাও। নাও আনসারটা কি হবে আসলে দেখো তো। হ্যাভ ইউ স্টাডিড মোর অ্যান্ড মোর, ইউ ড্যাশ বেটার ইন দ্য এক্সাম, উড ডু, ডিড, উড হ্যাভ ডান, উড হ্যাভ বিন ডুইং। সো তোমরা, আমি যদি বলি তোমরা মোটামুটি 60% সি কে চুজ করেছো, তারপরে অনেকে ডিড দিয়েছো, অনেকে এ দিয়েছো, এবং
কিছু কিছু স্টুডেন্টরা তোমরা কি করেছো উড হ্যাভ বিন ডুইং এটাও কিন্তু তোমরা ইউজ করেছো ঠিক আছে সো নাও হোয়াট ইজ গোইং টু বি দ্য কারেক্ট আনসার এন্ড হোয়াট ইজ গোইং টু বি দ্য রুল হ্যাঁ আই এম গোনা এক্সপ্লেন জাস্ট আ বিট লেটার লুক হোয়াট ইজ কারেক্ট আনসার এখনো কিন্তু চেঞ্জ করতে পারো হ্যাঁ 1 2 and 3 so the winners belong to C would have done কি বলতো would have done হবে তাহলে কেন would have done হবে I'm gonna explain আর জীবনও ভুলবো না এটা হ্যাঁ একদম গ্যারান্টি তো তোমরা কে কে উইন করেছো একটু আমাকে বলো ইয়া we won okay fine এখনো এ বি দিয়েই যাচ্ছ yes yes দিশা বলছে ইয়েস তারপরে সান বলছে ইয়েস উইনার বলেছে সুলতান এখন তো আমি জানি যে উইন না করবা সেও দিবা ইয়েস ইয়েস হ্যাঁ উইনার তারপরে রাজিন সালে উইনার ইসলাম ওয়ান করেছে ফাতিমা ওয়ান করেছে গুড 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 আচ্ছা ওয়ান করেছো কনগ্রাচুলেশন আর যারা ওয়ান করো নাই তারা এবং তারপর তোমরা যারা ওয়ান করেছো তারা সহ সবাই শিখে আসো চলো আমরা শিখি বাট ওকে একটু পরে আগে এখানে এই ব্যাপারটা আছে ওকে তো এখানে যাওয়ার আগে আমি একটা কাজ করি আমি এখানে একটু বুঝিয়ে দিই তোমাদেরকে হ্যাঁ এদিকে সবাই হ্যাঁ ওকে আমি তার পিছনে যেতে পারবো রাইট তোমরা সবাই কন্ডিশনালস এর নাম শুনছো তাই না আমাদের বেসিক্যালি তিনটা কন্ডিশন আছে ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার এ প্লাস পাস্ট প্লাস পাস্ট ই প্লাস প্লাস পারফেক্ট তারপরে উড হ্যাভ মাইট হ্যাভ কুড হ্যাভ ভার্বের পিপি তাই না এগুলো তোমরা জানো আমি এগুলো পরবর্তীতে তোমাদেরকে বিস্তারিত শেখাবো হ্যাঁ মানে আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি যে আমরা আসলে কিভাবে শিখতে চাই এবং তোমরা সেটা ধরতে পারো কিনা হ্যাঁ আচ্ছা তো এই কোয়েশ্চেনটা বেসিক্যালি এসেছে থার্ড কন্ডিশনাল থেকে ঠিক আছে সেটা কি আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি আমাদের কোয়েশ্চেনটা কি ছিল সেখানে যাই ওকে এদিকে সবাই দেখো আমি যদি এটা লিখি হ্যাড ইউ এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য না তুমি তোমার প্রতিদিনের রাইটিংও কি করতে পারবা এই সেন্টেন্সগুলো লিখতে পারবা হ্যাঁ দ্যাট উড বি আ ভেরি গুড সেন্টেন্স মোর অ্যান্ড মোর তারপরে কমা কি ইউ ইউ ধরো ডটই থাকলো তারপরে হচ্ছে কি বেটার ইন দ্য এক্সাম ওকে খেয়াল করো সবাই তো আনসারটা তো হবে হচ্ছে কি সি তাই না আনসারটা হবে সি তাহলে এখানে আমাদের নিয়মটা কি খেয়াল করো নিয়মটা তোমরা এত নিয়ম শিখবা না হ্যাঁ ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে টেকনিক লাগে কি লাগে বলো তো টেকনিক জাস্ট আমি একটা টেকনিক শিখাই দেই এটা দেখলেই এটা করবা হ্যাঁ এটাই মাথায় রাখবা হ্যাঁ টেকনিক এটা দেখলেই এটা করবা মানে হচ্ছে আমরা এইভাবে শিখতাম যে ভাই এখানে কি রুল এগুলো বাদ দাও যে এইটা আচ্ছা এটা হয়েছে তাহলে এটা বসাই দেবো শেষ হ্যাঁ এই টেকনিকে তোমাদেরকে কাজ করতে হবে দেখো ব্যাপারটা কি বাক্য শুরু হয়েছে কি দিয়ে দেখো হ্যাড দিয়ে হ্যাড ইউ স্টাডিড মোর অ্যান্ড মোর আচ্ছা খেয়াল করো এই বাক্যটা অরিজিনালি কি ছিল অরিজিনালি ছিল ইফ ইউ আর হ্যাড স্টাডিড এতটুকু আর বাকিগুলো তো সব ঠিক আছে হ্যাঁ তাহলে এই সেন্টেন্সটা অরিজিনালি কি ছিল বলতো ইফ ইউ হ্যাড স্টাডিড ইফ ইউ হ্যাড স্টাডিড ইফ ইউ হ্যাড স্টাডিড ইফ ইউ হ্যাড স্টাডিড মোর অ্যান্ড মোর ইফ ইউ হ্যাড স্টাডিড মোর অ্যান্ড মোর তারপরে হচ্ছে কি ইউ উড হ্যাভ ডান বেটার ইন দ্য এক্সাম তো খেয়াল করো যদি এরকম না থেকে যদি এটা থাকতো ইফ ইউ হ্যাড স্টাডিড তাহলে কিন্তু আমরা ধরতে পারতা কিভাবে ধরতা তখন তুমি মনে করতে কি আচ্ছা এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল ইফ প্লাস ই প্লাস কি বলতো পাস্ট পারফেক্ট ই প্লাস কি পাস্ট পারফেক্ট তারপরে হচ্ছে কি পরেরটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস উড হ্যাভ তারপর হচ্ছে কি মাইট হ্যাভ তারপরে
লেখা যাচ্ছে না, কুড হ্যাভ, উড হ্যাভ, তারপর কি মাইট হ্যাভ, কুড হ্যাভ, এরপর হচ্ছে ভার্বের পিপি। তোমাদের এত দেখাও লাগবে না, দেখা যাচ্ছে তো না? আচ্ছা, তাহলে যখন থার্ড কন্ডিশনাল কি আমার সাথে হবে, ইফ প্লাস পাস্ট পারফেক্ট, ইফ থাকবে, পাস্ট পারফেক্ট থাকবে, যদি এরকম থাকে প্রথম অংশে, বাক্যের প্রথম অংশে দেখো যে ইফ পাস্ট পারফেক্ট, ওকে, তারপরের অংশে কি হবে, উড হ্যাভ অথবা মাইট হ্যাভ অথবা কুড হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, ঠিক আছে? তাহলে খেয়াল করো যে আমরা যদি এই বাক্যটাকে চিন্তা করি, এই বাক্য অরিজিনালি কি ছিল, ইফ ইউ হ্যাড স্টাডিড, তাহলে খেয়াল করো ইফ আছে, তারপরে কি হ্যাড স্টাডিড, পাস্ট পারফেক্ট মানে কি, হ্যাড প্লাস ভার্বের পিপি। তো তোমার এইসব কন্ডিশনাল মনে রাখতে হবে না, তোমাকে আমি টেকনিক শিখিয়ে দিই। যদি দেখো ইফ আছে আর ইফের পরে কি আছে, হ্যাড আছে, হ্যাডের পরে যদি কি আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, যদি এটা টেকনিক্যালি দেখো, এক্সাম্পল তো দেখবা তুমি, হ্যাঁ কি আছে, ইফ, আচ্ছা ইফ আছে, হ্যাড আছে, পিপি আছে, তাহলে তো ঘটনা ঘটে গেছে। তাহলে পরের অংশে মানে আমরা এক্সাম হলে এভাবে চিন্তা করতাম, খেয়াল করো, আমরা এক্সাম হলে চিন্তা করতাম এভাবে, আচ্ছা এখানে কি আছে, ইফ আছে, হ্যাঁ ইফ আছে, তারপরে হ্যাড আছে, তারপরে স্টাডিড, তার মানে কি ইফ প্লাস হ্যাড ভার্বের পিপি, তাহলে আমি খুঁজবো কি, উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ, ভার্বের পিপি। তাহলে দেখতেছে না, উড ডু না, এটা প্রথমে হবে না, ডিড না, এটা জীবনে হবে না। আচ্ছা উড হ্যাভ, তার মানে কি এই যে উড হ্যাভ আর ভার্বের পিপি মানে কি, ডান। বুঝা গেল ব্যাপারটা? তাহলে দিস ইজ দ্য থিং। এখন প্রশ্ন হলো যদি এরকম থাকে ইফ ইউ হ্যাড স্টাডিড, এই জিনিসটাকেই ঘুরিয়ে লেখা যায়, এই জিনিসটাকে ঘুরিয়ে লেখা যায়, ইফ ইউ হ্যাড স্টাডিড, এই জিনিসটাকে ঘুরিয়ে লেখা যায় কিভাবে, ওরা কি করে খেয়াল করো, ইফটাকে কেটে দেয়, কি করে বলো তো, ইফটাকে কেটে দেয়, আর ইফের জায়গাটা নিয়ে নেয় কে, ইফের জায়গায় নিয়ে আসে, অর্থাৎ ইফ কাটা আর ইফের জায়গায় কে আসবে, হ্যাড, আর সব ঠিক থাকবে। এখন দেখো হয়ে গেল কি, হ্যাড ইউ স্টাডিড, এই হ্যাডটা বাদ, তাহলে কি হলো, হ্যাড ইউ স্টাডিড। তার মানে হচ্ছে সোজা কথা, যদি আমরা ইফ প্লাস কি, হ্যাড প্লাস পিপি, ইফ প্লাস হ্যাড প্লাস পিপি এরকম যদি থাকে, ইফ প্লাস হ্যাড প্লাস পিপি, তখন ওটাকে কি করতে পারবো আমরা, ইফটাকে বাদ দিয়ে হ্যাড, তারপরে কি করতে পারবো, পরবর্তীতে ভার্বের পিপিটা নিয়ে আসতে পারবো। যেমন কি, হ্যাড ইউ স্টাডিড কি জানো, মোর অ্যান্ড মোর, হ্যাড ইউ স্টাডিড মোর অ্যান্ড মোর নিয়ে আসো, হ্যাড ইউ স্টাডিড মোর অ্যান্ড মোর, তার মানে কি ইফ ইউ হ্যাড স্টাডিড মোর অ্যান্ড মোর, তার মানে হচ্ছে কি, এটা ইফের পরে হ্যাড আছে, ভার্বের পিপি আছে, সো ইফ প্লাস হ্যাড প্লাস পিপি মানে হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট। পরের অংশে হবে কি, সবসময় মনে রাখবা, উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? সো আমি এটাকে বিস্তারিত শেখালাম, আর টেকনিক একটাই, সেটা হচ্ছে তুমি এখানে যদি পাও ইফ হ্যাড ভার্বের পিপি, অথবা যদি আজকে থেকে পাও হ্যাড তারপরে কি, ভার্বের পিপি, তাহলে পরের অংশে সবসময় হবে কি, উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, ঠিক আছে? তাহলে হয়ে গেল, হ্যাড ইউ স্টাডিড মোর অ্যান্ড মোর, ইউ উড হ্যাভ ডান বেটার ইন দ্য এক্সাম। এটার বাংলাটা হবে, তুমি যদি বেশি বেশি লেখাপড়া করতে, তাহলে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে, ঠিক আছে? তুমি যদি এই ক্লাসে বেশি বেশি জয়েন করতে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে। আচ্ছা এটা করো তো দেখি সবাই, যে তুমি যদি এই ক্লাসে জয়েন করতে, তুমি যদি এই ক্লাসে জয়েন করতে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে কি হবে? সবাই সারা দাও, সারা। তুমি যদি এই ক্লাসে জয়েন করতে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে। ওকে, গো গো গো। Had you joined the class, you would have got chance in DU. আমাদের কি লিখছে? শাহিন হক। Very good, congratulations, thank you. It has been. If you had joined this class, কমা হবে একটা, you would have, get হবে না, এই যে ভুল করেছো মোহাম্মদ মাহফুজ, you would have got হবে, কি বলো তো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, would have এরপরে পিপি। ওকে গুড। If you had joined, if you had join this class, if you had join হবে না, joined, হ্যাঁ ইডি হবে, you would have chanced, you would have chanced না, you would have got chance, হ্যাঁ। Had you joined this class, এই তো হয়ে গেছে সবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো গুড। আমাদের তাহমিদ লিখেছে, had you joined this class, you might have got a chance in
ঢাকা ইউনিভার্সিটি অথবা ইউনিভার্সিটি অফ ঢাকা যাই বলো, আমি মূলত মূল ফরম্যাটটা দেখতে চাচ্ছি, ঠিক আছে? ওকে, তারপরে আমাদের তোমার নাম কি? লেই। ইফ ইউ হ্যাড জয়েন দিস ক্লাস ইউ উড হ্যাভ গট। ওকে, ফাইন ফাইন। তাহলে সহজ টেকনিকটা কি খেয়াল করো, তুমি আজকে থেকে মনে রাখবা, যদি তুমি কি পাও এখানে যে ইফ ইউ হ্যাড পাও, তাহলে পরে খুঁজবা কি উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে কিনা। অথবা যদি দেখো যে হ্যাড এরপরে ভার্বের পিপি আছে, তাহলে তুমি দেখবা উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ, ভার্বের পিপি আছে কিনা। সহজ কথা, এত কিছু শেখার কোনো প্রয়োজন নাই। টেকনিক আমি বিস্তারিত শেখালাম যাতে তোমরা ভুল না করো, ভবিষ্যতে লিখতেও পারো। বাট এট দ্য সেম টাইম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় জাস্ট টেকনিক। হ্যাড স্টাডিড, কোথায় আছে উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ। ঠিক আছে, ফাইন, থ্যাংক ইউ গাইস। পরবর্তী চ্যালেঞ্জটা আরো ইন্টারেস্টিং। ওকে, সো এটাই আমি এক্সপ্লেন করেছি তোমাদেরকে, এটা দেখা লাগবে না। এইবার চুজ দ্য কারেক্ট আনসার। কি বলতো? চুজ দ্য কারেক্ট আনসার। তো চুজ দ্য কারেক্ট অপশন, এখানে আমরা কি আনবো এবার? দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, চুজ দ্য কারেক্ট অপশন। দ্য আমি যদি বলি দ্য পপুলারিটি অফ ফাস্ট ফুড অ্যান্ড প্রসেসড ফুড অ্যামং চিলড্রেন ড্যাশ ইনক্রিজিং ড্রামাটিক্যালি। তাহলে গ্যাপে কি হবে দেখো তো? ইজ, আর, হ্যাভ বিন, উড। কি হবে তাহলে? তোমরা এই বাক্যের সাথে মিলিয়ে, এটা মূলত একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোয়েশ্চেন, এবং তোমরা আমাকে দ্রুত জানাও এ বি সি ডি কোন আনসারটা হবে। দ্রুত এখনই জানাইতে হবে। আমি পড়া শুরু করে দিলাম। হ্যাঁ, ওকে, এন্ড আই এম গোইং টু গিভ ইউ আ ভেরি নাইস টেকনিক। হ্যাঁ, জীবন এটা ভুলবা না। ওকে, সো অলরেডি আই এম সিইং আমাদের প্রান্ত লিখেছে এই হবে। ওকে, ফাইন। রাজদাস লিখেছে এই হবে। এ বি সি ডি সবগুলো লিখছে আমাদের মহসিনা আক্তার। হ্যাঁ, মহসিনা তুমি তো একটা কিল খাবা। হ্যাঁ, তারপরে হচ্ছে আর হবে লিখেছে আমাদের সিনথিয়া। তারপরে জনি লিখেছে এই হবে, আচ্ছা আমি ইজ হবে। সি বলেছে সুলতানা। শফিউর রহমান বলেছে ইজ। তারপরে রাফা বলেছে বি হবে, আই মিন আর। তারপরে মাহফুজ মোহাম্মদ তুমি বলেছো এই হবে। রনি বলেছে ইজ হবে। রাব্বি বলেছে হাই স্যার। এই এখানে হাই স্যার হয়? কিল খাবা, কিল। তারপরে আমাদের অনসিস বলেছে ইজ হবে। ইজ বলেছে মোল্লা আকিদুল ইসলাম। তারপরে হাসান আলী বলেছে ইজ। আমার যারা স্টুডেন্ট আইএলটিএস তারা কিন্তু এটা পারার কথা এমনিতেই। রিতা বলেছে এই হবে। রহমান এই। প্রজ্ঞা বলেছে সি। আচ্ছা, তারপরে এই। ফাইন ফাইন, তোমরা ইজ আছো, আর আছো, মূলত ইজারের মধ্যেই ঝামেলা। সাধারণত ডিসি এখন পর্যন্ত আমি আনসার পাইনি। সো কেউ কেউ ইজ, কেউ কেউ আর। এবার সবাই মনোযোগ সহকারে দেখো যে আনসারটা কি হবে। দেন আমি যে এক্সপ্লেনটা করব এটা কিন্তু তোমাদের সারা জীবন কাজে লাগবে। বিকজ আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে বলার সময় ভুল করি, বিশেষ করে লেখার সময় কি করি আমরা? স্টিল ভুল করি। ও আমি খাতা চেক করতে করতে মানে আমি মনে করো নাস্তানাবুদ হয়ে যাই যে এত ভুল এত ভুল। স্টিল উইথ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সো আমরা কন্ট্রাক্ট আ ফুল ক্লাস অন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, একদম টোটাল নিয়মগুলোকে টেকনিক দিয়ে দিয়ে শিখিয়ে দেবো। চলো আসো। এখন প্রশ্ন হলো, এখানে আমাদের যে এক্সপ্লেনেশনটা আছে তার আগে আমি তোমাদেরকে আনসারটা দেখাচ্ছি। চলো আনসারটা, কারেক্ট আনসারটা কি? এ বি সি ডি কি হবে? ওকে, দি আনসার ইজ এ। আই মিন ইজ হবে, হ্যাঁ, নট আর। তো তোমরা কে কে জয়লাভ করেছো আমাকে বলে ফেলো। হ্যাভ বি, ও একদম লাস্ট মোমেন্টটা এসে আমাদের সাবিকুন নাহার বলছে হ্যাভ বিন হবে। আবার কেউ কেউ সিও বলেছে। আচ্ছা, ফাইন ফাইন। এখন পলাশ, কান্নাকাটি করো না, কান্নাকাটির জায়গা না আমাদের এটা। আমরা সবাই মিলেমিশে শিখবো। তুমি হাসো, না পারলে খালি হাসবা। হ্যাঁ, এটা ইজ হবে। এখন প্রশ্ন হলো কেন ইজ হবে, তাই না? তাহলে বাক্যটা এরকম হবে, দ্য পপুলারিটি অফ ফাস্ট ফুড অ্যান্ড প্রসেসড ফুড অ্যামাং চিলড্রেন ইজ ইনক্রিজিং ড্রামাটিক্যালি। ইজ ইনক্রিজিং কি বলতো? ড্রামাটিক্যালি। তার মানে হচ্ছে কি, ফাস্ট ফুড এবং প্রক্রিয়াজাত খাবার মানে প্রসেসড ফুড, এই দুইটা জিনিসের অ্যামাং চিলড্রেন শিশুদের মধ্যে, অর্থাৎ শিশুদের মধ্যে প্রক্রিয়াজাত খাবার এবং ফাস্ট ফুডের জনপ্রিয়তা ব্যাপকভাবে বাড়ছে। ইনক্রিজিং বাড়ছে, ড্রামাটিক্যালি মানে হচ্ছে নাটকীয়ভাবে না, ব্যাপকভাবে। হ্যাঁ, তাহলে এখন প্রশ্ন হলো ইজ কেন হলো, আর কারা কারা উইন করছে তাদেরটা না পড়লে তো আবার তারা মন খারাপ করবে। হ্যাঁ, ওরে বাবা রে, ডিফিট। এই রাকিব বলছে ডিফিট, হেরে গেছো। থ্যাংক ইউ। এই তো হার স্বীকার করলেই তুমি শিখতে পারবা ভাই। তারপরে ওয়ান বলেছো আমাদের কি রোহান। তারপরে
I got this time late. Thank you. I have one আরো অন করছে সর্দার, মহিব, তারপরে হচ্ছে আমাদের অনন্যা। ওকে, গুড গুড গুড। আর অনেকে জয়েন করতেছো, ফাইন ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার দেখো, আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো, লুক, এখানে একটা কথা বলেছি, খেয়াল করো। সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব। আমি তোমাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একেবারে ইন ডিটেইল বোঝাবো, বাট একটা জিনিস মনে রাখবা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আসলে কি। ধরো, গ্রামার যখন দুনিয়াতে তৈরি হয় তখন সাবজেক্ট এবং ভার্ব, তোমরা জানো যে একটা বাক্য হইতে গেলে সাবজেক্ট ভার্ব ছাড়া জীবনে বাক্য হয় না। মানে বাক্যের মোস্ট এসেনশিয়াল পার্ট হচ্ছে, ইনগ্রেডিয়েন্টস হচ্ছে সাবজেক্ট এন্ড ভার্ব, এটা লাগবেই লাগবে। তো যখন গ্রামার তৈরি হয় দুনিয়াতে, তখন সাবজেক্ট আর ভার্ব দুজনে মিলে কি করলো, একটা চুক্তি করলো। সেই চুক্তিটাই হচ্ছে কি, এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। চুক্তিটা কি ছিল? চুক্তিটা ছিল এরকম, সাবজেক্ট বলছে আমি যদি সিঙ্গুলার হই, ভার্ব তোমারও সিঙ্গুলার হইতে হবে। আবার আমি যদি প্লুরাল হই, তাহলে ভার্ব তোমার কি হইতে হবে, প্লুরাল হইতে হবে। ভার্বও বললো ঠিক আছে, মেনে নিলাম, তুমি যেহেতু বাক্যের আগে আগে থাকো, তাহলে তোমার প্রায়োরিটি বেশি। তাহলে মানে একটু অ্যারোগেন্ট টাইপের মানুষ ছিল কে, আমাদের সাবজেক্ট। আর ভার্ব, সে ছিল একটু নম্র ভদ্র টাইপের। আচ্ছা ঠিক আছে, যাও, যাই বলছে তাই ঠিক আছে। তুমি যদি সিঙ্গুলার হও, আমি সিঙ্গুলার হব। তুমি যদি প্লুরাল হও, আমি কি হব, প্লুরাল হব। ঠিক আছে, সেই যে চুক্তি হইল, আর কিন্তু সেই চুক্তি ভাঙ্গেনি। তাহলে চুক্তি ভাঙলো কারা? চুক্তি ভাঙতেছে আপনারা। তাদের মধ্যে তো চিরন্তন প্রেম, ভালোবাসা, তারা সিঙ্গুলার সিঙ্গুলার, প্লুরাল প্লুরাল এটা করছে। আর আপনারা মাঝখান থেকে কি করতেছেন স্যার? ইন্ট্রুডার। ইন্ট্রুডার বুঝেন তো না? ইন্ট্রুডার মানে হচ্ছে যারা অন্যের মানে কি করে, ইন্ট্রুড করে, যেখানে তোমার যাওয়ার কথা না সেখানে তুমি ঢুকে পড়তেছো। এই দুজনের মধ্যে চিরন্তন সন্ধি, তার মধ্যে তুমি ঢুকে গিয়ে কি করতেছো? ওরা চুক্তি করছে ইজ হবে, তুমি দিচ্ছ আর। ওরা চুক্তি করছে আর হবে, তুমি দিয়ে দিচ্ছ ইজ। ঠিক আছে, তো তুমি একজন ইন্ট্রুডার। এই দুজনের ভালোবাসার মধ্যে কি করতেছো? তুমি ঢুকে যাচ্ছ। কেন ঢুকতেছো? আর ঢুকবা না। হ্যাঁ, তাহলে মনে রাখবা, সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব, এটা হচ্ছে ওদের মেইন চুক্তি। হ্যাঁ, তো এই চুক্তিটা কি করি আমরা, বাক্যে গিয়ে এলোমেলো হয়ে যায়। কেন এলোমেলো হয়ে যায়? ইজ বিকজ, খেয়াল করো, ধরো এমন যদি থাকতো, লুক, দ্য পপুলারিটি ইজ ইনক্রিজিং, তাহলে তুমি কিন্তু কি দিতা? পপুলারিটির পরে অবশ্যই কি করতা? ইজি দিতা। বা হি ইজ, শি ইজ, উই আর, দে আর, সাবজেক্ট আর ভার্ব একসাথে, এজন্য তুমি কি করতে? এগুলো দিতা। সমস্যা কোথায় হয়? বাক্য যখন বড় হয়। তোমার কাছে যারা আর দিছো, তাদের কাছে মাঝে মাঝে কি মনে হয়েছে? চিলড্রেন সাবজেক্ট, সো চিলড্রেন আর হবে। অথবা তুমি মনে করছো কি, ফাস্ট ফুড অ্যান্ড প্রসেসড ফুড দুটো জিনিস, অতএব এখানে আর হবে। আবার ধরো যদি বলি পপুলারিটি সাবজেক্ট, তাহলে হবে কি বলতো? পপুলারিটি একটা জিনিস, সিঙ্গুলার, তাহলে হয় পপুলারিটি ইজ। খেয়াল করছো? তার মানে এখানে একটা, দুইটা, তিনটা সাবজেক্ট আছে বড় বাক্য দেখে, আর ছোট বাক্য হলে একটা হয়, যার কারণে আমরা ভুল করি না। তাহলে এই বড় বাক্যে আমরা এই যে তাদের চিরন্তন ভালোবাসা চুক্তি, সেটাকে কিভাবে মেনটেন করব, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। খেয়াল করো, এই জায়গায় আমি একটা তোমাদেরকে টেকনিক শিখিয়ে দিই। সেই টেকনিকটা কি? সবাই আমার সাথে বলা বলি শুরু করো। সেটা হচ্ছে কি, খেয়াল করো, এটা লিখে আমাকে লিখে দিতে হবে, আগে শুনবা তারপর লিখবা। সেটা হচ্ছে কি, ভালো করে আমার দিকে, আমি সামনে গিয়ে বলি। হ্যাঁ, আমি যাকে সাবজেক্ট মনে করি, তার পূর্বে যদি প্রেপোজিশন থাকে, তাহলে আমার মনে করা অংশ কোনো দিনও সাবজেক্ট হবে না। কি বলছি বলতো? আমি যাকে সাবজেক্ট মনে করি, তার পূর্বে যদি প্রেপোজিশন থাকে, তাহলে আমার মনে করা অংশ কখনোই সাবজেক্ট হবে না। ঠিক আছে, এটা তোমরা লিখে পাঠাও, আর আমি এটা প্রমাণ করছি। খেয়াল করো, তোমার এক্সাম হলে বসে, তোমার টেকনিক শিখতে হবে রে ভাই, তোমার গ্রামার দরকার নাই। তোমার এক্সাম হলে বসে মনে হয়েছে চিলড্রেন সাবজেক্ট, তোমার মনে হয়েছে চিলড্রেন সাবজেক্ট, তাহলে চিলড্রেনের পরে আর হবে। কিন্তু তুমি দেখলা কি, আমি যাকে সাবজেক্ট মনে করি তার পূর্বে প্রিপোজিশন, তাহলে চিলড্রেনের আগে কি অ্যামাং আছে না? অ্যামাং একটা প্রিপোজিশন, তোমরা জানো। তাহলে আমি যাকে সাবজেক্ট মনে করি তার পূর্বে প্রিপোজিশন থাকলে আমার মনে করা অংশ সাবজেক্ট হবে না, অতএব চিলড্রেন সাবজেক্ট না, কারণ পেছনে কি আছে? প্রিপোজিশন অ্যামাং আছে। এরপর মনে হলো তাহলে ফাস্ট ফুড অ্যান্ড প্রসেসড ফুড, এটা সাবজেক্ট, সেটাও হবে না, আমার মনে করার পূর্বে কি আছে? অফ। অফটাও কি একটা
প্রিপোজিশন। তাহলে কি থাকে বলো তো, এখানে অ্যামাং এর কারণে চিলড্রেন বাথ, অব এর কারণে ফাস্ট ফুড অ্যান্ড প্রসেসড ফুড বাথ। তাহলে একমাত্র থাকে কি বলতো, পপুলারিটি। কি থাকে বলতো, পপুলারিটি। তাহলে পপুলারিটি কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই পপুলারিটি সিঙ্গুলার। তাহলে পপুলারিটি যদি সিঙ্গুলার হয় তাহলে এটা সিঙ্গুলার সাবজেক্ট, চুক্তি কি ছিল, তাহলে ভার্বও কি হবে, সিঙ্গুলার। আর হচ্ছে প্লুরাল ভার্ব, আর ইজ হচ্ছে কি একটা সিঙ্গুলার ভার্ব। তাহলে কি হবে, পপুলারিটি ইজ। মন থাকবে? সো দিস ইজ কল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এবং এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মেইন সূত্র, প্রধান কাজ। এটা যদি ধরতে পারো তাহলে আর জীবনেও কি হবে না, তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে সমস্যা হবে না। এন্ড অবশ্যই আমি কি করবো, তোমাদেরকে বিস্তারিত সাবজেক্ট এগ্রিমেন্ট নিয়ে পড়াবো। তো আমি যাকে সাবজেক্ট মনে করি তার পূর্বে যদি প্রিপোজিশন থাকে তাহলে আমার মনে করা অংশ কোনোদিনও সাবজেক্ট হবে না। এই জিনিসটা বুঝে ফেলছো কিনা? বুঝে বললে বলো হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি, বুঝে গেছি, ওকে ফাইন। ও লিখেও ফেলছে পলাশ, আমি যাকে সাবজেক্ট মনে করি তার পূর্বে যদি প্রিপোজিশন থাকে তাহলে আমার মনে করা অংশ কখনো সাবজেক্ট হবে না। ওকে, তাহলে আমাকে বলো যে কেমন চলছে আমাদের এই গ্রামার লার্নিং সেশন? হ্যাঁ, ইজ ইট বেনিফিশিয়াল টু ইউ অল? ওকে, একটু ফিডব্যাক দরকার। হ্যাঁ, and then পরেরটা কিন্তু আরো মজা, আরেকটা মজার জিনিস শিখবো আমরা। ওকে, ইয়েস, হ্যাঁ বুঝেছি, গুড। আমি যাকে সাবজেক্ট মনে করি তার পূর্বে যদি প্রিপোজিশন থাকে তাহলে আমার মনে করি কোনোদিনও সাবজেক্ট হবে না। ভেরি গুড জনি, একদম পারফেক্টলি। ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড, আউটস্ট্যান্ডিং পলাশ, আউটস্ট্যান্ডিং। ওকে, ডেফিনেটলি স্যার। ওকে, আজকের পর থেকে যদি ভুলো তাহলে কিল খাবা, মানে এই কিল একটাও মাটিতে পড়বে না। হ্যাঁ, মনে করেছে আমি পাবো না তোমাদেরকে, ভার্চুয়াল কিল যে কত তেজ এটা টের পাবা যখন আমি দেবো। খালি তো বলি কিল দেবো কিন্তু দেই না। হ্যাঁ, ওকে ফাইন, তাহলে চলো আমরা শুরু করি। হ্যাঁ, আমাদের পরবর্তী সেশন, পরবর্তীটা আরো মজা। হ্যাঁ, খেয়াল করো, চুজ দ্য কারেক্ট অপশন। আরেকটা কারেকশন আমাদের আছে, খেয়াল করো। দ্য বোর্ড কি রিকমেন্ডেড, কি হচ্ছে, RECOMMEND, রিকমেন্ড। আচ্ছা, এটা একটু আমি ই করে দিই, একটা সেকেন্ড দাঁড়াও, এখানে ইডি হবে। ওকে, দেখো, দ্য বোর্ড রিকমেন্ডেড দ্যাট। রিকমেন্ড মানে কি, কোনো কিছুকে রিকমেন্ড করা, তাই না, সাজেস্ট করা, সোজা কথা। তাহলে বোর্ড রিকমেন্ডেড দ্যাট হি ড্যাশ দ্য মিটিং। দেখো অপশন কি, দ্য বোর্ড রিকমেন্ডেড দ্যাট হি জয়েন্স দ্য মিটিং, অর হি জয়েন দ্য মিটিং, হি উইল জয়েন দ্য মিটিং, অর হি উড জয়েন দ্য মিটিং। ঠিক আছে, তোমরা দ্রুত কি করো, ABCD অপশন বেছে নাও, আমি তোমাদের অপশন এখনই পড়ে ফেলবো। হ্যাঁ, ওকে, গো কুইক, তোমরা আনসারটা দ্রুত করো, আমি তোমাদের আনসারটা পড়বো, বাট আমি একটু আমার এটা ই করে ফেলি। হ্যাঁ, মাশাআল্লাহ, তোমরা দেওয়া শুরু করে দিয়েছো। সো আমি দেখতে পাচ্ছি মোল্লা আকিদুল ইসলাম দিয়েছেন ডি, উড জয়েন। তারপরে সাদিক জয়েন, শুধু জয়েন দিয়েছে। আমাদের গোপাল দিয়েছে ডি, রিতা ডি, সি দিয়েছে ইউসুফ, তারপরে দিশা দিয়েছো ডি, তারপরে আমাদের কি উদ্দিন, কি বোরহানুদ্দিন, রাইট, ডি দিয়েছে। তারপরে মল্লিক দিয়েছে ডি, তারপরে রাফা দিয়েছো ডি, শুধু ডি এর পক্ষে যাচ্ছে ডি, গোপাল, তারপরে খান দিয়েছে ডি, সালেহ ডি, তারপরে হচ্ছে শামস ডি, জান্নাতুল ডি, তারপর হচ্ছে শানিন হক, তুমিও দিয়েছো ডি। ওকে, তাহলে এভাবে অনেকেই মানে তোমরা বেসিক্যালি ডি অপশনে যাচ্ছ, আর একজন মানে বি দিছে, এ দিয়েছে অনেকে, গুড, মেইনলি ডি এর পক্ষে সবাই যাচ্ছে, এও খুব একটা দেয়নি। হ্যাঁ, রাইট। ওকে, এবার দেখো আসলে আনসারটা কি হবে। সো দিস ইজ আ ভেরি ট্রিকি ওয়ান। হ্যাঁ, লুক, দ্য বোর্ড রিকমেন্ডেড দ্যাট হি জয়েন্স দ্য মিটিং, হি জয়েন দ্য মিটিং, হি উইল জয়েন দ্য মিটিং, হি উড জয়েন দ্য মিটিং। সো 98% of you have singled out the answer D, I mean would join হবে। You are very much like correct, তোমার যেহেতু recommended এজন্য এখানে would দিয়েছো। ফাইন, আমরা দেখি এবার কারেক্ট আনসার কোনটা, তোমাদেরটা হবে কি হবে না জাস্ট একটু খেয়াল করো। হ্যাঁ, 1
Yeah, the answer is B, whereas the majority of you have answered D. Answer হবে join. কি মাথা নষ্ট হয়ে গেল না বলো তো? কেউ কি উইন করেছো? তাহলে একটু বলো আমাকে। I think person C will be the correct answer. হ্যাঁ, উইনার দিয়েছে আমাদের রাকিব, হ্যাঁ, উইন দিয়েছে প্রান্ত। উইনার এত 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 উইনার কোত্থেকে আসলো? আমি তো উইনার খুঁজেই পেলাম না। আচ্ছা, এর মনে মনে না, ওই যে আমি এটা ভাবছিলাম স্যার, আমি যখন একটা আনসার বলি তখন স্টুডেন্ট বলে কি, স্যার আমি এটা মনে মনে ভাবছিলাম স্যার, এইটাই হবে স্যার। ঠিক আছে, মনে ভাবছেন, থ্যাঙ্কস। আচ্ছা, এটা কিন্তু আসলে জটিল একটা কোয়েশ্চেন। লুক, দ্য বোর্ড রিকমেন্ডেড দ্যাট হি জয়েন দ্য মিটিং। ব্যাপারটা এমন হওয়া উচিত ছিল, এটা ধরো বোর্ড রিকমেন্ডেড যেহেতু আছে, তাহলে এখানে হইতে পারতো ইডি, জয়েন্ট দ্য মিটিং, যেহেতু পাস্টের একটা মিল থাকবে, ঠিক আছে। অথবা আমরা এটাও ধরে নিতে পারতাম হি জয়েন্স দ্য মিটিং, এরকম হইতে পারতো। হ্যাঁ, তো প্রশ্ন হলো এটাই কারেক্ট আনসার কেন আসলে, যে এই পাঁচটা আজকে খেয়াল করো, এই বাক্যটা আমি যদি একটু লিখি তাহলে তোমরা ভালো করে বুঝবা। লোক সবাই, the board recommended that he join the meeting। ঠিক আছে, এই হচ্ছে আমাদের। এখন আমাদের একটা বিগ কোয়েশ্চেন হলো ওয়াই, এই জয়েনটা কিভাবে আসলো, এটা তো বুঝলাম না, তাই না? তো বুঝো নাই, সমস্যা নেই, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এখানে আসলে এটাই সঠিক আনসার কেন আসলে। হ্যাঁ, সেই কেনর উত্তর করতে গেলে আমরা দেখি আমাদের ওয়াই, এই ওয়াইয়ের একটা উত্তর আছে, সেটা কি? রিকমেন্ড ইজ আ সাবজাংটিভ ভার্ব। কি বলতো, ওয়ার্ডটা খেয়াল করো, কি সাবজাংটিভ, সাবজাংটিভ। সো ইট ইজ আ সাবজাংটিভ ভার্ব। সো সাবজাংটিভ ভার্ব হওয়ার কারণে কি হয়েছে, তোমার ওখানে জয়েন হয়েছে। এখন তোমাদের হয়তো প্রশ্ন জাগবে যে সাবজাংটিভ কি, আর আমরা এটা কিভাবে বুঝবো বা কিভাবে লিখবো। একদম টেকনিক শিখিয়ে দিচ্ছি, খেয়াল করো। তো এদিকে তাকাও, ঠিক আছে। দ্য বোর্ড রিকমেন্ডেড দ্যাট, সবাই খেয়াল করি, রিকমেন্ড হচ্ছে কি একটা এটা একটা সাবজাংটিভ ভার্ব। ইভেন এটা সাবজাংটিভ না কনজাংটিভ এটা তোমার মনে রাখা দরকারও নাই, ঠিক আছে। তুমি এই শব্দটা তো মনে থাকবে তোমার রিকমেন্ড, আমি এই জন্য মুছে দিই, গ্রামার কোনো টার্ম লাগবে না আমাদের। দ্য বোর্ড রিকমেন্ডেড, রিকমেন্ডেড এই যে একটা শব্দ, হ্যাঁ, তো এই শব্দটার পরে যদি কি আসে বলো তো, দ্যাট আসে। কি আসে? দ্যাট। দ্য বোর্ড রিকমেন্ডেড দ্যাট, মনে থাকবে। অর্থাৎ রিকমেন্ড থাকবে, এটা যে কোনো টেন্সে থাকতে পারে। যেমন এখানে আছে কি, দ্য বোর্ড রিকমেন্ডেড, পাস্ট সিম্পল টেন্সে আছে, তাই না? এটা প্রেজেন্টও থাকতে পারে, দ্য বোর্ড রিকমেন্ডস, প্রেজেন্টে থাকতে পারে। অথবা এটা থাকতে পারে, দ্য বোর্ড উইল রিকমেন্ড, এটা বা বোর্ড হ্যাজ রিকমেন্ডেড, এটা যে কোনো টেন্সে থাকতে পারে। হ্যাঁ, তাহলে রিকমেন্ড ভার্বটা, তাহলে দ্য বোর্ড রিকমেন্ডেড, এই রিকমেন্ড যে কোনো টেন্সে থাকতে পারে, কিন্তু তারপরে শর্ত হচ্ছে থাকতে হবে কি একটা দ্যাট। তাহলে কি, দ্য বোর্ড রিকমেন্ডেড দ্যাট, দ্য বোর্ড হ্যাজ রিকমেন্ডেড দ্যাট, দ্য বোর্ড ইজ রিকমেন্ডিং দ্যাট, দ্য বোর্ড উইল রিকমেন্ড দ্যাট। অর্থাৎ যে কোনো ভার্বেই থাকুক কোনো সমস্যা নেই, যে কোনো টেন্স, নো প্রবলেম, সাথে থাকবে একটা দ্যাট। ওকে, নিয়ম হচ্ছে যে যদি এরকম এই রিকমেন্ডের পরে একটা দ্যাট ক্লজ যুক্ত হয়, অর্থাৎ দ্যাট যুক্ত হয়, তারপরে আরেকটা সেন্টেন্স আসবে। হ্যাঁ, সেই সেন্টেন্সে কি হবে খেয়াল করো সবাই, সেই সেন্টেন্সটা যদি আসে তাহলে আমরা কি করব, সবাই মাথায় রাখবা যে পরবর্তী যে আমাদের ভার্ব, আমি সাবজেক্ট, এই সাবজেক্ট যা ইচ্ছা তাই হোক, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তোমাদের কি করতে হবে, ভার্বটা আনতে হবে বেস ফর্মে। কি আনতে হবে বলো তো, ভার্বটা বেস ফর্মে নিয়ে আসতে হবে, মনে থাকবে। তাহলে দ্য বোর্ড রিকমেন্ডেড দ্যাট হি জয়েন দ্য মিটিং। বেস ফর্ম মানে কি বলো তো, বেস ফর্ম মানে হচ্ছে তোমরা শিখছো না, ডু, তারপরে কি, ডিড, ডান। বেস ফর্ম হচ্ছে এইটা, ডু ফর্মটা। অর্থাৎ বেস ফর্ম মানে হচ্ছে এর সাথে কোনো এস বাই এ যোগ করা যাবে না, কোনো পাস্ট ফর্ম আনা যাবে না, তার পেছনে টু আনা যাবে না। ওকে, একেবারে রিয়েল যে ভার্বের প্রেজেন্ট ফর্মটা সেটা থাকবে। তাহলে মূল কথা কি, রিকমেন্ডের পরে যদি দ্যাট থাকে, দ্যাটের পরে যদি আরেকটা সেন্টেন্স আসে, সেই সেন্টেন্সের যে ভার্বটা হবে সেই ভার্বটা সবসময় হবে বেস ফর্মে। ঠিক আছে, রিগার্ডলেস অফ হোয়াট ইজ দ্য টেন্স, এখানে টেন্স যা ইচ্ছা তাই হোক,
ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? সো রিকমেন্ড আসলে এরকম একটা নিয়ম আমাদের ফলো করতে হবে। টেকনিকটা কি তাহলে? টেকনিকটা হচ্ছে তুমি যখন দেখবা রিকমেন্ডের পরে দ্যাট আছে, তখন তুমি কি করবা, যে দেখবা যে পরবর্তী যে অপশনগুলো ABCD, এই অপশনে কোথায় কি আছে তোমার ভার্বের বেস ফর্মটা আছে। যেমন দেখো, সহজ কথা, তাহলে তুমি দেখলে কি দ্য বোর্ড রিকমেন্ডেড, তুমি কি হলো, আচ্ছা ভাইয়া তো শিখেছিল রিকমেন্ডেড, আচ্ছা রিকমেন্ডেড পর দ্যাট আছে, তাহলে তুমি কিচ্ছু দেখবে না, তুমি দেখবা ভার্বের বেস ফর্ম কোনটা আছে, আচ্ছা জয়েন্স বাদ, তারপর হচ্ছে উইল জয়েন বাদ, উড জয়েন এটা আরো আগে বাদ, তাহলে কি হবে, বেস ফর্মটা হচ্ছে জয়েন। ঠিক আছে? তাহলে তাহলে আমাকে বলো তোমাদের মনে থাকবে কি না? ওকে, সো দিস ইজ কল সাবজাংটিভ, বলে সাবজাংটিভ নাম মনে রাখার দরকার নেই, তুমি জাস্ট ই করে, ঠিক আছে? ওকে ওকে ওকে, এবার তোমাদেরকে আরেকটু জিনিস হেল্প করি আমি, দেখো, ওকে, মোর এক্সাম্পলস অফ সাবজাংটিভস। তো একটা শিখলে কি, রিকমেন্ড, ওকে, এটাকে আমরা রেকমেন্ড বলি সুন্দর উচ্চারণে, রেকমেন্ড। এই রেকমেন্ড না থেকে এটাও থাকতে পারে, কি বলতো, অ্যাডভাইস, আস্ক, তোমরা নোট করে নাও, অ্যাডভাইস, আস্ক, রিকোয়েস্ট, রিকোয়ার, প্রপোজ, তারপরে সাজেস্ট, অর্ডার, ডিমান্ড, এটসেট্রা। ওকে, সো এগুলো তোমরা কমেন্ট করো এখানে, হ্যাঁ, কমেন্ট করলে হয়ে যাবে এটা। তাহলে অ্যাডভাইস, আস্ক, রিকোয়েস্ট, রিকোয়ার, প্রপোজ, সাজেস্ট, অর্ডার, ডিমান্ড, এটসেট্রা, আরো অনেকগুলো আছে, বাট এগুলো বেশি আসে পরীক্ষায়। এগুলোকে আমরা কি বলি, সাবজাংটিভ ভার্ব বলি। কি বলি, সাবজাংটিভ। কি বলি আমরা, সাবজাংটিভ ভার্ব বলি। আর তোমার এই সাবজাংটিভ যেটা বললাম, এটা মনে রাখার দরকার নাই। তুমি দেখো অ্যাডভাইসের পরে একটা দ্যাট আছে, পরের ভার্বটা হবে বেস ফর্মে। আস্কের পরে দ্যাট আছে, পরের ভার্বটা হবে বেস ফর্মে। রিকোয়েস্টের পরে দ্যাট আছে, পরের ভার্বটা হবে কি তোমার বেস ফর্মে। সবগুলোই। আর একটা উদাহরণ দিয়ে শেষ করি, দেখো, So this is really interesting, learning grammar. যদি তোমরা গ্রামার ছাড়া গ্রামার শিখতে পারো, খেয়াল করো। যেমন ধরো, she proposed that, তাহলে কি আছে দেখো, কোথায় জানো, এই যে প্রপোজ, সবার শেষে কি আছে এখানে, প্রপোজ আছে, হ্যাঁ। তো আমরা তো প্রপোজ দেখানো লাগবে না, she proposed that। এবার ধরো তোমাদের একটা নাম নেই, হ্যাঁ, প্রপোজ দ্যাট, কার নাম নেব, আচ্ছা, কারণ আমি তো পাই না, ঠিক আছে, আচ্ছা, রোহান, হি প্রপোজ দ্যাট, শি প্রপোজ দ্যাট রোহান, কি বলো তো, তাহলে শি প্রপোজ দ্যাট রোহান গেটস ম্যারিড। ওকে, তাহলে দেখো প্রপোজ যদিও পাস্ট ফর্মে আছে, সমস্যা নেই, কিন্তু সরি, এখানে গেটসও হবে না, কি হবে, শুধু গেট হবে। দেখছো, রোহানের জন্য গেটস চলে আসছিল, তাহলে কি হবে দেখো সবাই, শি প্রপোজ দ্যাট রোহান গেট ম্যারিড। এখানে কিন্তু গেটস হবে না, বেস ফর্মটা হবে, ঠিক আছে, যেটা আমরা শিখলাম আজকে। তাহলে শি প্রপোজ দ্যাট রোহান গেট ম্যারিড, মানে সে প্রস্তাব দিল রোহান, মানে এটা অনেকটা হয় কি, শি প্রপোজ দ্যাট রোহান গেট ম্যারিড, মানে কি, মেয়েটা প্রস্তাব দিল যে রোহান মানে তাকে বিয়ে করবে আর কি, হ্যাঁ, এরকম একটা ব্যাপার স্যাপার আসবে, বুঝছো ব্যাপারটা? তাহলে সবসময় কি আসবে, বেস ফর্মটা আসবে, সেটা মাথায় রাখবে, হ্যাঁ। ওকে, তাহলে এক কথায় হচ্ছে রিকমেন্ড, অ্যাডভাইস, আস্ক, রিকোয়েস্ট, রিকোয়ার, প্রপোজ, সাজেস্ট, অর্ডার, ডিমান্ড, এরপর যদি দ্যাট আসে, পরের বাক্যের ভার্বটা সবসময় কি হবে, বেস ফর্মে হবে। দ্যাটস ইট, এটা পরীক্ষায় প্রায় আসে, সো তোমরা এই ভুল আর জীবনও করবা না, হ্যাঁ। ইয়েস ইয়েস স্যার, গেটস না গেট হবে, ওই যে আমি বলে দিচ্ছি, এটা গেটস আমি ভুলে লিখে ফেলেছিলাম, এটা হচ্ছে অভ্যাস, খেয়াল করছো? সো এই অভ্যাসের মধ্যে যাওয়া যাবে না, আমাদের গেট বলতে হবে। ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, এবার মনে হয় আমাদের এটা শেষ, আমরা কিছু ভোকাবুলারি শিখবো না, আরেকটা আছে, ফিল ইন দ্য গ্যাপস। খেয়াল করো, সাম অফ দ্য পিপল আর লিভিং ড্যাশ কানাডা ড্যাশ টু ফাইন্ড বেটার লাইফ। খেয়াল করো, এখানে দুইটা প্রেপোজিশন আছে, এটা মূলত প্রেপোজিশনাল গ্যাপ। খেয়াল করো, সাম অফ দ্য পিপল আর লিভিং অ্যাট কানাডা উইশিং টু ফাইন্ড বেটার লাইফ, অথবা ফর হোপিং, ফর ডিজায়ার, টু এক্সপেকটেশন। এই যে কোনো একটা অপশন হবে, অর্থাৎ প্রথমে হবে একটা প্রেপোজিশন, দ্বিতীয় হবে একটা প্রেপোজিশন, কোনটা বেস্ট স্যুট করে তোমরা একটু অপশনটা নিয়ে নাও, এন্ড দেন আমরা এটা আমাদের শিখতে 1-2 মিনিট লাগবে। ওকে, গো 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 গো।
ওকে, আই গট দ্য আনসার। আমাদের প্রথমেই আমাদের বনি বলেছে এই হবে, তার দিলরুবা বলে, দিশাও বলেছে বি হবে, তারপর হচ্ছে আমাদের পল বলেছে এই হবে, জান্নাতুল তুমি বলেছো বি হবে, তারপর হচ্ছে হালিম বলেছে সি হবে, মাহফুজ বলেছে বি হবে, এমএইচ মিসবা বলেছে এই হবে, তারপরে আমিনা আহমেদ বলেছে বি হবে, হোসেন বলেছে সি হবে। ওকে, গুড গুড গুড। প্রজ্ঞা বলেছে এই হবে, তারপরে তাহমিদ বলেছে এই হবে, দীপু বলেছে এই হবে, গুড 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 গুড। রীতা বলেছে ডি হবে, ডি। আর এই বাবু বলেছে এই হবে। ওকে ফাইন, তোমরা কমেন্ট করতে থাকো। তারপর রেশমা বলেছে বি হবে, আরো পাচ্ছি আমি বিশ্বাসও বলেছে বি হবে। আচ্ছা লোক, তাহলে আসলে আনসারটা কি হবে সবাই খেয়াল করো। কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি, বি ফর বাংলাদেশ, রাইট? সো তোমরা কে কে বি দিয়েছো সেটা আমাকে একটু কমেন্ট করে জানাও। সো কারেক্ট আনসার হচ্ছে বি। প্রথম অংশ হবে ফর, তারপর হচ্ছে হবে কি হোপিং। তাহলে পুরো সেন্টেন্সটা কি আসে? সাম অফ দ্য পিপল আর লিভিং ফর কানাডা হোপিং টু ফাইন্ড বেটার লাইফ। কিছু মানুষ কি করছে বলতো, কানাডা আর লিভিং ফর কানাডা মানে কি তারা কানাডার উদ্দেশ্যে যাচ্ছে, হোপিং প্রত্যাশা করে বা আশা করে টু ফাইন্ড বেটার লাইফ, সেখানে একটা সুন্দর জীবন পাবে। ওকে ফাইন। এখন প্রশ্ন হলো, এই যে তোমরা উইনার উইনার বলেছো, মাশাআল্লাহ, ডিফিটও বলেছো, গুড। হোসেন বলছে ডিফিট করছে, মেহেদি বলছে উইন করছে, দিলরুবা উইনার। যারা হার কি করতে পারো, তোমরা যারা হেরে যাও তারা যখন বলতে পারো ইয়েস আমি হেরে গিয়েছি, ঠিক আছে, দ্যাটস কল অ্যাকচুয়ালি দ্য সামওয়ান ইউ। ইট ডাজন্ট মিন দ্যাট যে তোমরা জিতছো আর তোমরা বলবা ডিফিট করছি, না, ডেফিনেটলি না। ওকে ফাইন, এবার আমি তোমাদেরকে একটা সহজ একটা উদাহরণ আমি বলে দেই। দেখো ওয়াই, কারণটা কি, এখানে কেন ফর হবে আর কেন হোপিং হবে। তার প্রথম কারণটা হচ্ছে লিভ ফর। হ্যাঁ, লিভ ফর এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলবো আমরা। লিভ ফর অর্থ হচ্ছে কোনো কিছুর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া। কি বলতো, কোনো কিছুর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া। তাহলে কি, যেমন ধরো আমি ধরো অফিসে যাব, তাহলে আমি কি বলবো, আম লিভিং ফর মাই অফিস। আম লিভিং ফর মাই অফিস, কারণ কি অফিসে তো আমি কোনো কাজের উদ্দেশ্যে যাচ্ছি, আম লিভিং ফর মাই অফিস। ধরো আমি বললাম আমি বসুন্ধরা সিটিতে যাব, আম লিভিং ফর বসুন্ধরা সিটি। আম লিভিং ফর কক্সবাজার, বিকজ আমি একটা ভ্রমণে যাবো, ঠিক আছে, আমার একটা উদ্দেশ্য। তো কোনো কিছুর উদ্দেশ্যে যখন আমরা ছেড়ে যাই তখন আমরা কি বলি, লিভ ফর। মনে থাকবে, দিস ইজ ভেরি ইজি। আরেকটা হচ্ছে কেন এখানে হোপিং হলো, খেয়াল করো। হোপিংটা হয়েছে একই বাক্যে দুটি ভার্ব আসলে পরের ভার্বের সাথে সাধারণত কি হয়, আইএনজি হয়। এটা তোমরা জানো, হ্যাঁ, যে পরপর যদি একই বাক্যে দুটো ভার্ব আসে, সেকেন্ড ভার্বের সাথে কি হয়, নর্মালি আইএনজি হয়। যেমন কি স্টপ চ্যাটিং, স্টপ চ্যাটিং, তাহলে স্টপ একটা ভার্ব, চ্যাট একটা ভার্ব, পরের সাথে কি হয়েছে, আইএনজি হয়েছে। তাহলে খেয়াল করো এখানে দুটো ভার্ব কিভাবে আসলো, দেখো সাম অফ দ্য পিপল আর লিভিং ফর, একটা হচ্ছে লিভ ফর, এটা একটা ভার্ব, আর হোপ এটা আরেকটা ভার্ব। তাহলে সেকেন্ড ভার্বের সাথে কি হলো, আইএনজি যুক্ত হয়ে গেল। মনে থাকবে তাহলে লিভ ফর আর হোপিং। দ্য ট্রেন ইজ লিভিং ফর চিটাগং। ভেরি গুড, ভেরি গুড আমিনা আহমেদ। সো এটার বলাও দরকার নাই, তোমরা বুঝেছো কিনা। ওকে ফাইন, এবার আমরা চলে যাব ভোকাবুলারি চ্যালেঞ্জে। হ্যাঁ, অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট গাইস। সো আমরা ভোকাবুলারি শিখবো এখন। আমি আজকে 4-5টা ভোকাবুলারি শেখাবো এবং আজকের পর থেকে ইনশাল্লাহ এই ভোকাবুলারি তোমরা আপনারা জীবনও ভুলবা না, জীবনও ভুলবেন না, ঠিক আছে। এবং এই ভোকাবুলারিগুলো হচ্ছে খুব উন্নত মানের ভোকাবুলারি, যেগুলো আমরা আমাদের স্পিকিংয়ে, রাইটিংয়ে আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তো আসবে। এবং জিম্যাট জিআরের জন্য এই ভোকাবুলারিগুলো খুবই দরকার। ওকে, সো ভোকাবুলারি চ্যালেঞ্জ একইভাবে আমি 4টা করে অপশন দেবো, তোমরা অপশন নিবা, অ্যান্ড দেন আমি কি করবো, তোমাদেরকে আনসারটা এক্সপ্লেন করবো এক্সাম্পল দিয়ে, সারা জীবনের জন্য মাথার মধ্যে একেবারে ঢুকিয়ে দেবো, ওয়ান টাইম ফিনিশ। তো ভোকাবুলারি চ্যালেঞ্জে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন পর্যন্ত যারা ক্লাসটাকে শেয়ার করতে পারো নাই, কিপটামি করছো, তারা একটু একটা একটা করে শেয়ার দাও, যাতে বন্ধুরা কি করতে পারে, অ্যাটলিস্ট এই অংশটা জয়েন করতে পারে। আর কালকে কিন্তু 7:30টায় আমরা আরেকটা লাইভ নেব, পরশু দিনও কিন্তু আরেকটা লাইভ আছে। তার মানে এখন থেকে প্রতি বুধ, বৃহস্পতি, শুক্রবার আমার এই প্ল্যাটফর্ম থেকে তোমাদের জন্য একদম সম্পূর্ণ বিনামূল্যে আমি ক্লাসগুলো নেব। এই ক্লাস শেষ করবা 2 মাস 2.5 মাসের মধ্যে, দেখবা যে তুমি পুরোপুরি প্রস্তুত। এরপর তুমি যাবা ইউনিভার্সিটিতে, দেখবা তোমার চান্স কে ঠেকায়। হ্যাঁ, তুমি বুয়েট মেডিকেল যেখানে যাও, ইংলিশ তোমার জন্য হবে ওয়াক ইন দ্য পার্ক, পানি ভাত হয়ে যাবে, ঠিক আছে, ইনশাআল্লাহ। তাহলে ভোকাবুলারি চ্যালেঞ্জ আমরা শুরু করছি। তার আগে তোমরা একটু আমাকে বলো যে এতক্ষণ যে আমরা গ্রামারগুলো শিখলাম, সেই গ্রামারগুলো তোমাদের মানে যেভাবে আমরা পড়ছি, ইজ ইট ফাইন, তোমরা এগুলো বুঝতেছো কিনা,
তো এটা হলে যেটা হবে আমার জন্য অনেক সুবিধা হয় তোমাদেরকে আরো অনেক নিত্য নতুন জিনিসগুলো বোঝানোর জন্য, রাইট? ওকে, সো ফিডব্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড আই বিলিভ দ্যাট ইউ হ্যাভ গন থ্রু দিস বিকজ আই এম টিচিং ইউ ভেরি টেকনিক্যালি। সো এখন ভোকাবুলারিও কি করবো, টেকনিক্যালি তোমাদেরকে শেখাবো। আ ওয়াক ইন দ্য পার্ক, জুবাই লিখেছে আ ওয়াক ইন দ্য পার্ক মানে হচ্ছে সামথিং ভেরি ইজি, রাইট? আমি কিন্তু একটা ভিডিও আছে, হ্যাঁ, I have already shared this. Thank you very very much my dear. Good morning. এই কি ব্যাপার জাহিদুর, তুমি গুড মর্নিং দিছো কেন? হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা শুরু করি। ভোকাবুলারি চ্যালেঞ্জ, প্রথম ভোকাবুলারি কি? হ্যাঁ, এটা যেই সেই ভোকাবুলারি আসবে না, একদম দাঁত ভাঙা ভোকাবুলারি। প্রথমটাই দেখছো, এটা উচ্চারণই করতে পারো না ঠিক মতো, এমন ভোকাবুলারিটা। এটা তোমরা আমাকে প্রথমে লিখবা, এই ওয়ার্ডটা লিখো, লিখে আমাকে কমেন্ট করো। সেটা হচ্ছে কি? QUANDARY। কি হবে বলো তো? কোয়ান্ড্রি। DARY, এটা ডারি হবে না, এটা উচ্চারণটা হচ্ছে, মনে করবা এ নাই, তাহলে কি হবে? ড্রি। কোয়ান্ড্রি, কোয়ান্ড্রি। দ্য ওয়ার্ড কোয়ান্ড্রি মিন্স, তার মানে কোয়ান্ড্রি এই শব্দের অর্থ কি? আবার এই খবরদার ডিকশনারি দেখা শুরু করো না, হ্যাঁ, গুগল করো না, তাহলে কিল খাবা। আগে দেখো পারো কিনা, হ্যাঁ, আর আমি তো শিখিয়ে দেবো, রাইট? I can't help understanding your class. এর বাংলা কি? আমি আপনার ক্লাস না বুঝে পারি না। ওকে, সো কোয়ান্ড্রি লিখে ফেলেছে আমাদের কি বলেছে দিশা, তারপর হচ্ছে কাউসার, তারপর হচ্ছে দিশা, দিলরুবা, তারপরে জিনিয়া লিখেছো, তারপরে অনাসিস, তারপরে হচ্ছে তুমি তোমার নামটা একটু বাংলা লিখে ফেলে তো, অনাসিস, তারপর হচ্ছে মহিব, কুইন্ডরি। আচ্ছা, এবার দেখো তোমাদের সামনে এসে উচ্চারণটা শেখাই। দেখো, শব্দ আর জীবনে ভুলবা না। কুইন্ড্রি, কুইন্ড্রি, কুইন্ড্রি। বানানটা কি দেখো? QUAN, কুইন, তারপরে কি DARY, এটা কুইন্ড্রি, হ্যাঁ, কুইন্ড্রি, ড্রি হবে উচ্চারণটা, হ্যাঁ, যেমন বাউন্ডারি না, আমরা কি বলি বাউন্ড্রি, হ্যাঁ। সো কুইন্ড্রি মানে কি আসলে দেখো তো, আমি তোমাদেরকে চারটা অপশন দিলাম। কুইন্ড্রি মানে কি? ডিলেমা। ডিলেমা মানে কি? উভয় সংকট, তাই না? এদিকেও যেতে পারি না, ওদিকেও যেতে পারি না, সো ইটস কল ডিলেমা। আর আনবায়াসড, আনবায়াসড মানে কি? আনবায়াসড মানে হচ্ছে নিরপেক্ষ। আর গ্রেট কেয়ার মানে কি? ব্যাপক যত্ন। আর ইজি মানে তো সহজ। তাহলে কুইন্ড্রি মানে কি হবে? ঝড়ে বক মেরে দাও, হ্যাঁ, তোমরা ডিকশনারি দেখো না, খবরদার। ওনাসিস রহমান, ওকে, ওনাসিস, ওনাস, তবে ইংলিশটা তোমরা বলবে হ্যাঁ ওনাসিস, ওনাসিস, কুইন্ড্রি, হ্যাঁ। আমাদের শাহিন বলেছে কি হবে? ডিলেমা। আর বি বলেছে আমাদের কাউসার, এ বলেছে সাগর, এ বলেছে রীতা। আমি বারবার রিকোয়েস্ট করব ভুলেও কেউ ডিকশনারি দেখবে না, তাহলে তোমার শেখা হবে না, হ্যাঁ। আচ্ছা, তারপরে বি বলেছে মাহফুজ, রীতা বলেছে এই হবে, তারপর হচ্ছে আফিফা সুলতানা লিখেছে এই, রফিকুল ইসলাম লিখেছে এই, সোহেল হোসাইন এই, তারপরে শাহিদ খান, ওকে ফাইন। তাহলে তোমরা অনেকেই অনেক অপশন দিয়েছো, আমি তোমাদেরকে দ্রুত বুঝিয়ে দিই, হ্যাঁ। কারেক্ট আনসারটা হবে আসলে কি বলতো? ডিলেমা। কি বলতো? ডিলেমা। সো কুইন্ড্রি এটা একটা কঠিন ওয়ার্ড, এটা একেবারে আমরা বলবো C2 রেঞ্জের ওয়ার্ড, মানে আইএলস আমরা বলি 8-9 রেঞ্জের ওয়ার্ড। কুইন্ড্রি মানে হচ্ছে ডিলেমা, ডিলেমা, হ্যাঁ। এখন ডিলেমা মানে কি দেখো? ডিলেমা মানে কুইন্ড্রি বা ডিলেমা মানে হচ্ছে অনিশ্চয়তা অথবা উভয় সংকট, তার মানে আনসার্টেনটি। এটার আরেকটা অর্থ কি হতে পারে? আনসার্টেনটি। ওকে, সো আনসার্টেনটি অথবা ডিলেমা, উভয় সংকট। অনিশ্চয়তা মানে কি? এটা করবো না ওটা করবো, একটা অনিশ্চয়তা। কিংবা ডিলেমা মানে কি? উভয় সংকটের মধ্যে পড়ে গেছি। সো কুইন্ড্রি মানে হচ্ছে উভয় সংকট। দিস ইজ আ ভেরি কম্পিটিটিভ ভোকাবুলারি ফর এক্সাম অ্যান্ড অলসো ইন আওয়ার ডেইলি লাইফ। ওকে, এখন দেখো একটা এক্সাম্পল দেবো, জীবনে ভুলবা না, খেয়াল করো। এক্সাম্পল, I have got 2 of my favorite subjects in ঢাকা ইউনিভার্সিটি। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি কি আমার দুটো ফেভারিট সাবজেক্ট পেয়েছি। ধরো তুমি ফাইন্যান্স মার্কেটিং, ফাইন্যান্সও পড়তে চাও, মার্কেটিংও পড়তে চাও, দুইটাই পেয়ে গেছো, সব সাবজেক্ট পাইছো, ঠিক আছে। নাও আই এম ইন আ কুইন্ড্রি, মানে কি? নাও আই এম ইন আ ডিলেমা, নাও আই এম ইন অ্যান আনসার্টেনটি, আমি একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি, উভয় সংকটে পড়ে গেছি। অ্যাবাউট হুইচ ওয়ান টু স্টাডি, কোনটা পড়বো? ফাইন্যান্স পড়বো নাকি মার্কেটিং পড়বো? আমি তো এখন কি কুইন্ড্রির মধ্যে পড়ে গেলাম। মনে থাকবে তাহলে, নাও আই এম ইন আ কুইন্ড্রি অ্যাবাউট হুইচ ওয়ান টু স্টাডি। তাহলে এটাকেই বলা হয় কি? যে কুইন্ড্রি। কুইন্ড্রি মানে হচ্ছে অনিশ্চয়তায় থাকা, উভয় সংকটে পড়ে যাওয়া। ওয়েল, আই থিঙ্ক দ্যাট ওয়াজ আ কুইন্ড্রি ইন মাই লাইফ।
Okay, that was a quandary in my life, that I was undecided whether I will go abroad or study in my own country. বিদেশ যাব নাকি দেশে পড়বো, হ্যাঁ, এটা নিয়ে আমি কি কোথায় আছি, একটা কুইন্ডারির মধ্যে আছি, মানে ডিলেমার মধ্যে আছি, ঠিক আছে? সো দিস ইজ কল্ড কুইন্ডারি। গুড গুড গুড। ডিলেমা, উভয় সংকট, ফাইন, লিখে ফেলছো। ওকে, এটা নিয়ে আর কোনো কথা নাই, তাহলে মনে রাখবো আজকে থেকে কুইন্ডারি মানে হচ্ছে ডিলেমা। কুইন্ডারি মানে হচ্ছে কি বলতো, ডিলেমা। ওকে, দ্রুত আমাদের পরবর্তী ওয়ার্ডে যেতে হবে। তোমাদেরকে আমি দ্বিতীয় চ্যালেঞ্জ হিসেবে দিচ্ছি, দ্য ওয়ার্ড culinary is related to, দেখো culinary, culinary উচ্চারণটা হচ্ছে কি, culinary। the word culinary is related to, অর্থাৎ culinary এই শব্দটা কাকে বোঝায় বা কিসের সাথে সম্পৃক্ত? এটা কি culinary বলতে কি, এটা কি ফুডের সাথে রিলেটেড, নাকি ফ্যাশনের সাথে রিলেটেড, নাকি হেলথ স্বাস্থ্যের সাথে রিলেটেড, নাকি কুকিং রান্নার সাথে রিলেটেড? ওকে, তার মানে culinary কোনটার সাথে রিলেটেড? ABCD। দ্রুত অপশনে তোমরা আনসার করো, কুইক। We are going to finish in 5 minutes. ইসরাত বলেছো বি হবে, আর রিতা বলেছে সি হবে, হেলথ। ভেরি গুড। When I went to USA I felt quandary about jobs. Okay, তৃষা বলেছে culinary, আচ্ছা কমেন্ট করেছো তুমি। জনি বলেছে সি হবে, সি মানে হেলথ। ওকে, বি বলেছে সুলতানা, দিবা বলেছে সি। ওকে, এই বলেছে আমাদের জিহান, তারপরে সোহেল বলেছে সি হবে, রাফা বলেছো ডি হবে। হ্যাঁ, culinary, দিস ইজ ভেরি গ্রেট ওয়ার্ড ভর্তি পরীক্ষায় আসার জন্য, এবং বাস্তব জীবনে খুব কাজে লাগে এগুলো। হ্যাঁ, ভর্তি পরীক্ষা ওইগুলোই আসে যেগুলো বাস্তব জীবনে কাজে লাগে। হ্যাঁ, জান্নাতুল বলেছে কুকিং, এই প্রথমবার কেউ বললো কুকিং, বাকিরা বলেই নাই। আর ডি বলেছে আমাদের ইয়ামিন, কুকিং বলেছো। বি বলেছো সুলতান, তারপর হচ্ছে কালিনারি মানে কুকিং বলেছে আমাদের রাজদাস, অবভিয়াসলি ডি হবে বলেছে। সি, ডি অথবা বি, দুইটা অপশন দিছে শাহিন। এরকম ডাবল অপশন দিলে তো তুমি, হ্যাঁ, তোমার নেগেটিভ মার্কিং আসবে। হ্যাঁ, বি বি বি। আচ্ছা, তো তোমরা অনেক অপশন নিছো, যার সাথে অনেকেই তোমরা দুই একজন কুকিং বলেছো, বেশিরভাগই গিয়েছো হেলথ এবং ফ্যাশনের পক্ষে। হ্যাঁ, সো চলো দেখি আনসারটা কি হবে। হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার? 1 2 3। ওকে, culinary শব্দটা বেসিক্যালি কুকিং এর সাথে রিলেটেড। ওকে, সো রান্না বান্নার সাথে রিলেটেড culinary। মনে থাকবে তোমাদের, culinary মানে হচ্ছে কুকিং। ওকে, তাহলে culinary শব্দের অর্থ হচ্ছে এটা কুকিং রিলেটেড বিষয়গুলো। হ্যাঁ, তো ফুড অনেকটা কাছাকাছি হয়, বাট কুকিংটা হচ্ছে এক্স্যাক্টলি মেইন। একটা এক্সাম্পল দিয়ে দেখো, জীবনে ভুলবা না। এক্সাম্পলটা কি? এক্সপেরিয়েন্সিং কিবাব। কিবাব মানে বাংলাদেশের কাবাব। হ্যাঁ, এক্সপেরিয়েন্সিং কাবাব ইন ইস্তানবুল। ইস্তানবুল কোথায় বলো তো? ইস্তানবুল হচ্ছে তুরস্কে। তাহলে তোমরা জানো কিনা জানি না, তুরস্ক হচ্ছে এই পৃথিবীতে কাবাবের জন্য বিখ্যাত। হ্যাঁ, টার্কিশ কাবাব যেটাকে আমরা বলি, এবং ইনফ্যাক্ট ওদের কুইজিনটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। টার্কিশ যে কুইজিনটা, তাদের রান্না বান্না তাদের খুবই টেস্টি, মানে মাউথ ওয়াটারিং। হোয়াইল আই হ্যাড বিন টু ইউকে I used to taste a lot of like Turkish food. It's a bit expensive, but it's tasty. Okay, so experiencing kebab in Istanbul was a great example of Turkish culinary. তার মানে হচ্ছে এক্সপেরিয়েন্সিং কাবাব মানে কি, এখানে কাবাবটা এক্সপেরিয়েন্স করা মানে হচ্ছে খাওয়া, সোজা কথা। অর্থাৎ ইস্তানবুলের কাবাব খাওয়া, এটা ছিল কি টার্কিশ বা তুরস্কের যে রান্নার একটা বড় এক্সাম্পল ছিল। হ্যাঁ, অর্থাৎ তুরস্কের কুকিং এর একটা বড় এক্সাম্পল ছিল ইস্তানবুলের কাবাব। ওকে, সো খেয়াল করো, দিস ইজ দ্য এক্সাম্পল culinary experiencing kebab in Istanbul was a great example of Turkish culinary. Turkish culinary মানে হচ্ছে টার্কিশ কুকিং, টার্কিশ কুকিং। ইন্ডিয়ান culinary, ইন্ডিয়ান কুকিং। বাংলাদেশি culinary, বাংলাদেশি কুকিং। মনে থাকবে? ওকে, সো দিস ইজ কল্ড culinary. ওকে, কারা কারা জয়লাভ করছো বলো তাড়াতাড়ি। ওকে, আরেকটা শেষ হয়ে যাবে এখনই। দ্য সিনোনিম অফ, কি বলতো? উচ্চারণটা হচ্ছে ইন্ট্রেপিড। কি বলতো? ইন্ট্রেপিড, 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 সোজা কথা ইন্ট্রেপিড। INTRE, ট্রে, PID, পিড, ইন্ট্রেপিড, ইন্ট্রেপিড। কি বলতো? INTRE, ট্রে, PID, পিড, ইন্ট্রেপিড। IN, তারপর কি TRE, ট্রে, ইন্ট্রে, PID, পিড, ইন্ট্রেপিড। তিনটা সিলেবল। সো ইন্ট্রেপিড ইজ দ্য সিনোনিম। এটার ইন্ট্রেপিডের সিনোনিম কি খেয়াল করো। ফিয়ারলেস মানে কি? ডর ভয়হীন।
কাওয়ার্ড মানে কি কাপুরুষ, আর অ্যারোগেন্ট মানে কি খুব অ্যারোগেন্ট, লাইক বুঝোই তো অ্যারোগেন্টই। আর আরেকটা হচ্ছে ফ্রেন্ডলি, মানে ফ্রেন্ডলি তো ফ্রেন্ডলি, এটা বাংলা বলে কি লাভ। তাহলে দেখো তাড়াতাড়ি তোমরা অপশন নিয়ে নাও, কুইক কুইক কুইক, হাতে সময় কম আমাদের। পল বলেছে এই হবে, ইন্ট্রেপিড লিখেছে হাসান। তারপরে ইন্ট্রেপিড, আনসারগুলো বলো, আর ইন্ট্রেপিড লেখা লাগবে না। পল, তারপরে সি বলেছে অ্যারোগেন্ট, কে বলেছে এটা, সি বলেছে খান। তারপরে এ বলেছে আমাদের রাফা। তারপরে আবু সায়েম সাগর বলেছে এই। তারপরে জনি বলেছে বি, সি বলেছে আমিন। ওকে, মেনি অফ মাই ফ্রেন্ডস অ্যাপ্রিসিয়েটেড, অ্যাপ্রিসিয়েটেড অব লাগে না, অ্যাপ্রিসিয়েটেড মাই মমস culinary। এ দেখো মমস তুমি ভুল করছো, এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে না, মমস একজন, তোমার একজন মা, অতএব এস এর আগে একটা অ্যাপোস্ট্রফি লাগবে। আজকে না শিখাইলাম? ওকে ওকে, গুড গুড, অনেকেই অনেক অপশন দিচ্ছ, আমি তোমাদেরকে দ্রুত ধরাই দিচ্ছি, একটু পরে আমার একটা ক্লাস আছে। কি বলতো, ফিয়ারলেস। তাহলে ইন্ট্রেপিড এটার সিনোনিম হচ্ছে, অর্থাৎ ইন্ট্রেপিড মানেই হচ্ছে কি ফিয়ারলেস, মানে হচ্ছে নির্ভীক, ভয়ডরহীন। তাহলে ইন্ট্রেপিড শব্দের অর্থ কি বলতো, নির্ভীক। আর নির্ভীক শব্দটা একমাত্র কি যায়, ফেয়ারলেস এর সাথে যায়, ফিয়ারলেস মানে আমার কোনো ভয় নাই। তাহলে আজকে থেকে আমরা আরেকটা কঠিন ওয়ার্ড শিখলাম, যে তুমি যখন দেখবা কেউ ডর ভয়হীন, তাকে তুমি বলবা ইউ আর রিয়েলি অ্যান intrepid guy, you are an intrepid girl. Okay, so you have to be intrepid if you want to get chance in the University of Dhaka or medical BUET or anywhere else you want to study, right? So you need to be intrepid, you need to have intrepid preparation. Okay, এবার চলো একটা এক্সাম্পল দেই। এক্সাম্পলটা কি, he is as intrepid as his grandfather, সে তার দাদার মতোই কি, সে তার দাদার মতোই নির্ভীক, সাহসী। হু ইউজ টু গো, হু মানে এখানে দাদা, দাদা ইউজ টু গো যেত, হান্টিং এ শিকারে যেত, ইন দ্য রিমোট ফরেস্ট, অনেক দূরে ফরেস্ট ছিল, সেই ফরেস্টে কি করতো দাদা, কি করতো তোমার হান্টিং এ যেত। তো ওই রকম কি, সেও কি যে তার দাদার মতোই সাহসী। ওকে, সো হি মানি ধরো, হি মানি ধরো তোমাদের একজন, ধরো তোমাদের এখানে আছে কি জানো, ওনাসিস। ওনাসিস ইজ as intrepid as his grandfather, তুমি তোর গ্র্যান্ডফাদার মতোই ওনাসিস সাহসী। হ্যাঁ, মনে থাকবে। তাহলে দেখো বাক্যের মধ্যে যখন আমরা শিখবো তখন এটা আমাদেরকে টোটালি মনে থাকে, তোমরা এটা লিখে রাখতে পারো, তারপরে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, সো দ্যাট ইউ গেট ইট। হ্যাঁ, সো এই ভোকাবুলারিগুলো আর জীবনে ভোলা যাবে না। সো ইন্ট্রেপিড শেষ, কালিনারি আমাদের শেষ, তারপরে কুইন্ডারি আমাদের শেষ। তিনটা ভোকাবুলারি শিখলাম, আর আছে কিনা দেখো, ইয়া এটা আমাদের লাস্ট, সেটা হচ্ছে কি, এটা চমৎকার একটা ওয়ার্ড, and this is very important, the word sedentary is closely related to, অর্থাৎ sedentary শব্দটা কার সাথে ক্লোজলি রিলেটেড। হ্যাঁ, শব্দটা কি বলতো, সিডেন্টারি, SEDENTARY, সেডেন্টারি, টারি না কিন্তু, এটাকে বললাম না ট্রি হবে, TARY, ট্রি, সিডেন্টারি বলো, SECDEN, দেন সিডেন, TARY, ট্রি, সিডেন্টারি, sedentary, so this is called sedentary। এটা কার সাথে ক্লোজলি রিলেটেড, যে sedentary is closely related to standing, এই যে আমরা যে দাঁড়িয়ে আছি আমি, এটার সাথে রিলেটেড, নাকি সিটিং বসার সাথে রিলেটেড, নাকি ওয়াকিং হাঁটার সাথে রিলেটেড। তাহলে এই চারটার যে কোনো একটা হবে, তোমরা জাস্ট আমাকে আনসার বলো যে sedentary ওয়ার্ডটা কার সাথে রিলেটেড। কুইক, তাড়াতাড়ি অপশন করতে হবে, ডিকশনারি দেখবে না। হ্যাঁ, তোমরা জানো যে আমি তোমাদেরকে শেখাবো। The word sedentary is closely related to standing, sitting, running, walking. আমাদের প্রথম অপশন বলেছে আকিদুল ইসলাম, মোল্লা আকিদুল ইসলাম, বি সিটিং দিয়েছেন, বি বলেছে আমাদের আলামিন খান, বি বলেছে রিতা, তারপরে ওয়াকিং বলেছে আমাদের রাজিন সালে, বি বলেছে আজহারুল, বি বলেছে জান্নাতুল উমি, তারপরে হচ্ছে সাবিকুন নাহার বলেছে স্ট্যান্ডিং, আচ্ছা দাঁড়িয়ে থাকা, তারপরে রাকি বলেছে ডি মানে ওয়াকিং, তারপরে বি বলেছে সিটিং। ওকে, ফাইন ফাইন। সি বলেছে মতিউর, তাহমিদুর রহমান বলেছে বি বি বি, তারপরে আমাদের সোহেলও বলেছে বি। ভেরি গুড, তোমরা অনেক অপশন দিয়েছো, আমি একটু শেষ করব, তাই তোমাদেরকে কারেক্ট আনসারটা দিয়ে দিচ্ছি। হোয়াট ইজ গোইং টু বি দ্য কারেক্ট আনসার অফ দ্য ওয়ার্ড সেডেন্টারি? সেডেন্টারি। ইয়েস, বেসিক্যালি সিডেন্টারি মানে হচ্ছে কোন যে কাজগুলো আমরা বসে বসে করি এগুলোকে বলা হয় সিডেন্টারি। কি বলা হয় বলো তো? সিডেন্টারি ওয়ার্ক বলা হয়, ঠিক আছে? তাহলে সিডেন্টারি মানে কি? যে কাজ বসে করতে হয়, বলো তো, যে কাজ
বসে করতে হয়। যেমন আমাদের অফিস ডেস্কে সব কাজ আমরা বসে বসে করি, তোমরা ক্লাসগুলো কি করো? বসে বসে করো। অতএব এগুলোকে বলা হয় সেডেন্টারি ওয়ার্ক। মনে থাকবে সেডেন্টারি হচ্ছে বসার সাথে রিলেটেড। তাহলে এই করো তো যে এক্সাম্পল, টুডে the majority of working people are getting obese as they are doing sedentary work at the office. দেখো উদাহরণটা কি হলো? today the majority of the working people, মানে কি যারা ওয়ার্কিং পিপল, আমরা যারা কাজকর্ম করি আমাদের বেশিরভাগই হচ্ছে কি আর গেটিং অবিস। অবিস মানে মোটা হয়ে যাওয়া, হ্যাঁ, অবিসিটি থেকে আসে অবিস, মোটা হয়ে যাচ্ছে। অ্যাজ যেহেতু দে আর ডুইং, তারা করছে সেডেন্টারি ওয়ার্ক, মানে কি বসে বসে কাজ অ্যাট দ্য অফিস। যেহেতু তারা বসে বসে অফিসে কাজ করছে, অতএব বেশিরভাগ লোকজনই কি মোটা হয়ে যাচ্ছে, অবিস হয়ে যাচ্ছে। আরেকটা ওয়ার্ড শিখলে কি? অবিস, অবিসিটি থেকে আসছে। অবিস একটা অ্যাডজেক্টিভ, অবিস হচ্ছে মোটা। সো খেয়াল করো, এই উদাহরণ যদি তুমি মনে রাখো তাহলে সেডেন্টারি ওয়ার্ডটা আর তুমি জীবনেও ভুলবা না। সো দ্যাটস অল অ্যাবাউট ইট। তো আজকে আমরা 4টা ভোকাবুলারি শিখছি। কুইন্ডারি, তারপর হচ্ছে কালিনারি, তারপরে আমরা শিখলাম কি কি যেন বলে, এটা হচ্ছে সেডেন্টারি, আরেকটা কি যেন, হ্যাঁ আরেকটা ভুলে গেছি আমি নিজেই। তোমরা সবগুলো একসাথে লিখে লিখে পাঠাও। আর হচ্ছে ইন্ট্রেপিড, রাইট, ইন্ট্রেপিড। তাহলে এই শব্দগুলো হোপফুলি আর ইউ আর নট গোয়িং টু ফরগেট এভার। তাহলে আমি যে কথাটা তোমাদেরকে বলবো যে আমার আজকের এই ভিডিওটি আমি আমার যে নির্ঝর এডুকেশন, আমার যে ইউটিউব চ্যানেল, রাইট, এটা না, এই যেটা, হ্যাঁ, এই ইউটিউব চ্যানেল নির্ঝর এডুকেশন আমি দিয়ে দিচ্ছি। তোমরা কি করো, এখান থেকে পুরোটা দেখতে পারবা আবার। তো এটা বারবার দেখো, তাহলে দেখবে কি এই রুল যেগুলো শিখিয়েছি, গ্রামার যে ভোকাবুলারি শিখিয়েছি, সেগুলো আজকে থেকে তোমাদের ভর্তি পরীক্ষা তো থাকবেই, তোমাদের লাইফের কথাবার্তা, স্পিকিং, রাইটিং সব জায়গায় কি করবে, এগুলো ইউজ করবা। অ্যান্ড দ্যাট ইজ গোয়িং টু বি এক্সট্রিমলি বেনিফিশিয়াল, এক্সট্রিমলি worthwhile. Okay, so this is going to be very good. আর নির্ঝর এডুকেশন এটার সাথে থাকো, আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকো, আর আমার পেজের সাথে তোমরা থাকবাই, ঠিক আছে? সো আজকে আমাদের এতটুকুই ছিল। আগামী ক্লাসে আমরা আরো এক্সাইটিং অনেক কিছু নিয়ে চলে আসবো। বাট তোমাদেরকে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে তোমরা তোমাদের বন্ধু বান্ধব সবাইকে ইনভাইট করে আগামী ক্লাসে নিয়ে আসো। দেখো এটা কিন্তু সবার উপকার হবে, হ্যাঁ। আর আমরা তো আসলে সব জায়গায় টাকা পয়সা দিয়েই সবাই পড়ায়। সো দিস ইজ কমপ্লিটলি ফ্রি। আর বিকজ আই ওয়াজ আ ফর্মার স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, সো আমি জানি আসলে এই ভর্তি পরীক্ষার বিষয়গুলো কেমন কি হয় না হয়। সো তোমাদের সাথে আমি যা কিছু শেয়ার করছি এগুলো হচ্ছে আমার বিভিন্ন টিপস অ্যান্ড টেকনিক, যেভাবে আমি চান্স পেয়েছিলাম, ঠিক আছে? সো তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি যে তোমরা আজকে ওভারঅল দেখলা যে আমরা আসলে গ্রামার কত সুন্দর করে শিখে যাই, ভোকাবুলারি কত সুন্দর করে শিখে যাই। তো আমরা এভাবে ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আরো শিখবো। সো আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 তোমাদের সাথে আবারও দেখা হবে। সো তোমরা ফিডব্যাক দিতে ভুলবা না যে আজকের ওভারঅল সেশনটা তোমাদের জন্য কেমন এনজয়েবল হলো। তোমরা পরবর্তীতে এই ক্লাসগুলো তোমাদের বাস্তব জীবনের ইংলিশেও কাজে লাগবে কিনা, নাকি শুধু এগুলো ভর্তি পরীক্ষা যারা তাদের জন্য ইম্পর্টেন্ট। আই হোপ সবার জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট, আমি প্রথমেই বলেছিলাম এবং সেটা আমি প্রমাণ করে ছেড়েছি, ঠিক আছে? সো ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে কবে? আগামীকাল 7:30। সেই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আর এখন একটু সাবধানে চলাচল করবা, বিকজ এখন কিন্তু মানে সেকেন্ড যেই ওয়েভটা করোনা ভাইরাস, এটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। সো একেবারে বিনা প্রয়োজনে বাসার বাইরে যাওয়ার কোনো দরকার নেই, গেলেও কি করতে হবে? মাস্ক পরে যেতে হবে, ঠিক আছে? সো ইনশাল্লাহ সি ইউ টুমরো at 7:30. Until then, please watch today's video and repeat it. Why? Because the repetition is the mother of all skills. আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা।